গুড মর্নিং বাংলাদেশ। গুড মর্নিং বাংলাদেশ। শুভ সকাল তামান্না এবং আলিফ দুজনকেই। আপনাকেও শুভ সকাল। বাজেট বাস্তবায়ন করে মানুষের ভাগ্য বদলের চেষ্টা করছে সরকার। কক্সবাজারে প্রধানমন্ত্রী, মানুষকে বিভ্রান্ত করছে বিরোধী দল। মদের উপরে ট্যাক্স বাড়ের প্রতিবাদ জানায়, সিগারেটের উপরে ট্যাক্স বাড়ের প্রতিবাদ জানায়। তারা কি জনগণের জন্য রাজনীতি করে? দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার। চট্টগ্রামের সমাবেশে জামায়াত আমির জনগণকে রাজপথে ঠেলে না দেওয়ার আহ্বান 11 দলের। যে সরকার জনগণ মানে না, সেই সরকার জনগণের সরকার হতে পারে না। একের পর এক অভিযানে কোণঠাসা সুন্দরবনের দস্যুরা। বাধা পেয়ে কোস্টগার্ড স্টেশনে দুর্বৃত্তদের হামলা, জড়িতদের বিচারের ঘোষণা। এক মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ শিশু ইব্রাহিমের। উদ্বেগ উৎকণ্ঠায় পরিবার, এখনো অন্ধকারে আইন শৃঙ্খলা বাহিনী। চেষ্টা করছে বাচ্চাটিকে উদ্ধার করার জন্য, কিন্তু এখন পর্যন্ত আমরা বলার মতো ওইরকম কোনো অগ্রগতি এখন পর্যন্ত নাই। বাজেটের আয় ব্যয় ঘাটতি নিয়ে আলোচনা সমালোচনা। এনবিআর এর সামনে রাজস্ব লক্ষ্যমাত্রা 6 লাখ কোটি টাকা, শঙ্কায় অর্থনীতিবিদরা। 1,500 কোটি টাকার তিস্তা সেচ প্রকল্প সংস্কারে ব্যাপক অনিয়ম দুর্নীতি। ভেঙে পড়ছে নিম্নমানের সামগ্রীর বাঁধ নালা, বিপাকে কৃষকরা। এবং ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি সই আজ, দাবি ট্রাম্পের। সবার জন্য উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালী, সমঝোতা চূড়ান্ত হয়নি বলছে তেহরান। বাজেট বাস্তবায়ন করে মানুষের ভাগ্য বদলের চেষ্টা করছে সরকার। কক্সবাজারের চকরিয়ায় জনসভায় এই কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাজেট নিয়ে বিরোধী দল মানুষকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি। জনগণের শাসনের পথকে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদের সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান। রাত তখন 7:30। চকরিয়ার মাঠ জুড়ে অপেক্ষার প্রহর শেষে হাজারো চোখে আনন্দের ঝিলিক। 2 দশকেরও বেশি সময়ের প্রতীক্ষার অবসান ঘটিয়ে তাদের সামনে হাজির প্রধানমন্ত্রী তারেক রহমান। জনসভায় প্রধানমন্ত্রী ঘোষণা দেন কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের উন্নয়ন সহ এ অঞ্চলের বহু প্রতীক্ষিত কয়েকটি অবকাঠামো প্রকল্পের। আনোয়ারা, পটিয়া, বাঁশখালী, চকরে যে রাস্তাটা, এদিকে আমরা ইনশাআল্লাহ বড় করব। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই যে সামনে যে সোজা রাস্তা, এই রাস্তাটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তাটিও আগামী দিনে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই রাস্তাটি অন্ততপক্ষে 4 থেকে 6 লেন হওয়া উচিত। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রা যাতে কোনো অপশক্তি ব্যাহত করতে না পারে, সেজন্য জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। ভাই বোনেরা, এখন গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে, জনগণের শাসন এখন শুরু হয়েছে দেশের মধ্যে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে জনগণের শাসনের এই চলার পথকে যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে। এর আগে পেকুয়ায় জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। পরে তিনি উদ্বোধন করেন এলাকার বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প। প্রধানমন্ত্রীর এই সফর কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, বরং উন্নয়ন, স্মৃতি আর নতুন প্রত্যাশার এক বার্তা হয়ে পৌঁছে গেল কক্সবাজারের মানুষের হৃদয়ে। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, কক্সবাজার। এর আগে শনিবার দুপুরে কক্সবাজারের এক পথসভায় প্রধানমন্ত্রী বলেন, জনমুখী বাজেট দেওয়ার পরও এর বিরোধিতা করছে বিরোধী দল। একে দেশ অস্থিতিশীল করার চেষ্টা হিসেবেও অভিহিত করেন তিনি। বলেন, ভোটের দাগ শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার। অবিরাম ছুটে চলা সাগরের ঢেউ যেমন বারবার ছুঁয়ে যায় তীর, তেমনি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে জনগণের কাছে পৌঁছে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এবারের গন্তব্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার, যেখানে নীল জলরাশির মতোই বিস্তৃত মানুষের প্রত্যাশা, আর দিগন্তের মতোই দীর্ঘ তাদের স্বপ্ন।
2 দশক পর প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে যেন নতুন করে জেগেছে সাগর পাড়ের এই জনপদ। যে প্রতিশ্রুতির কথা একসময় ছিল জনসভার মঞ্চে, তার অনেকগুলোই আজ বাস্তবতার দৃশ্যমান অধ্যায়। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের বুকে ইতিহাসের সাক্ষী হয়ে থাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা পাতলি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশের জনগণকে সমৃদ্ধি ও স্বস্তি দেয়াই যে সরকারের লক্ষ্য তা প্রস্তাবিত বাজেটে প্রমাণ হয়েছে বললেন তারেক রহমান। প্রতিবার বাজেটের সময় নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য পরের দিনই বৃদ্ধি পায়। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, এইবার বাজেট দেওয়ার পরে এখন পর্যন্ত কোনো জিনিসের দাম বৃদ্ধি পায়নি। কারণ চাল, ডাল, তেল, নুন সব প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে তার উপরে যে সকল ট্যাক্স ছিল, বর্তমান সরকার এই 2 দিন আগের বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে, যাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে। প্রিয় ভাই বোনেরা, এই বাজেটের বিরোধিতা যারা করছেন তাদের উদ্দেশ্য ভালো নয় বললেন প্রধানমন্ত্রী। যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। একদিকে ইতিহাসের উত্তরাধিকার, অন্যদিকে আগামীর প্রতিশ্রুতি, দুয়ের মেলবন্ধনে কক্সবাজারে যেন লেখা হলো উন্নয়নের নতুন এক অধ্যায়। প্রকৃতির বৈরিতার পর এক চিলতে রোদ, তাতে খুশি সমুদ্র জনপদের মানুষেরা, আর তাকে আরও বেশি বাড়িয়ে তুলেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর। আমরা যেখানে রয়েছি এই পাতালি খালের ঠিক পাশেই রয়েছে বঙ্গোপসাগর। প্রতিদিনই এই সাগরে সূর্য যখন একটু একটু করে হারিয়ে যায়, তখনও থাকে কিছু স্বপ্ন, কিছু প্রতিশ্রুতি। কক্সবাজারের এই বালুকা বেলায়ও আজ প্রধানমন্ত্রী রেখে গেলেন মানুষের উন্নয়ন আর বদলে যাওয়ার নতুন এক অঙ্গীকার। বালুকা বেলার এই পদচিহ্ন হয়তো সাগরের ঢেউয়ে মুছে যাবে বারবার, কিন্তু মানুষের মনে জাগানো যে প্রতিশ্রুতি, আস্থা আর স্বপ্ন প্রধানমন্ত্রী রেখে গেলেন তা হয়ে থাকবে অমলিন। পরে ডুলাহাজরা সাফারি পার্কে গাছের চারা রোপণের মধ্য দিয়ে পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়ার আরেক অধ্যায় শুরু করেন প্রধানমন্ত্রী। উন্নয়নের মানচিত্রে শুধু ইট পাথর নয়, একটি সমৃদ্ধ জাতি গড়তে প্রকৃতির সবুজকেও ফিরিয়ে আনার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনার সন্তান যেন একটি সুন্দর পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারে, সেই বিষয়টি মাথায় রেখে এই চিন্তা থেকে আজকে থেকে প্রত্যেকে দয়া করে যার যেখানে পক্ষে সম্ভব সেখানে একটি করে বৃক্ষের চারা রোপণ করবেন। সাগরের ঢেউ বারবার ফিরে আসে তীরে, প্রতিবারই যেন নতুন কোনো গল্প নিয়ে। কক্সবাজার সফরেও প্রধানমন্ত্রী তারেক রহমান শোনালেন তেমনই এক গল্প, প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের, স্বপ্ন থেকে অর্জনের, আর উন্নয়নকে মানুষের ঘরে পৌঁছে দেওয়ার গল্প। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, কক্সবাজার। সরকার দুর্নীতিকে জাতীয়করণ করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। বাজেটের সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই বলে মনে করেন তিনি। শনিবার বিকেলে চট্টগ্রামে গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সহ বিভিন্ন দাবিতে 11 দলীয় জোটের সমাবেশে বক্তব্য রাখেন নেতারা। 11 দলীয় জোটের বিভাগীয় সমাবেশ, তাই দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে চট্টগ্রামের লালদিঘি ময়দানে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দুর্নীতিকে জাতীয়করণের অভিযোগ করেন তিনি। দুর্নীতি এবং চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললে কারো যদি মন খারাপ হয়, আমাদের করার কিছুই নাই, বলে যাচ্ছি, বলেই যাব, এবং শুধু বলার মধ্যেই আমরা ক্ষান্ত হব না, আমরা জনগণকে সাথে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। সমাবেশে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান 11 দলের নেতারা। সেই সাথে দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের দাবি তুলে ধরেন তারা। বিভিন্নভাবে সহযোগিতা পাচ্ছেন, আমরা তো আপনার বিরুদ্ধে না, কিন্তু আপনার সাথে যারা বিদেশে দালাল আছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। পুলিশের সামনে বক্তব্য দিচ্ছেন, রাজনৈতিক কারণে পুলিশকে ব্যবহার করবার কারণে আইনশৃঙ্খলা বাহিনী ভেঙে পড়েছে,
সেই অনুষ্ঠানে পুলিশের ডিআইজি বক্তব্য দিচ্ছে কিভাবে ক্লাস 7 থেকে সে জাতীয়তাবাদী জিয়ার রাজনীতি করে বিশ্বাস করে। আপনি তাকে মন্দ কিছু বলেন নাই। গণভোটের মাধ্যমে বাংলাদেশের 70% মানুষ যে ম্যান্ডেট প্রদান করেছে সংবিধান সংস্কারের মাধ্যমে, সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সে রায় বাস্তবায়ন করার জন্য যা করতে হয় বিরোধী দল আন্দোলনের মাধ্যমে আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির নেতারা। তারা সরকারের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আবারও রাস্তায় নামার হুঁশিয়ারি দেন তারা। আমরা চেয়েছিলাম আপনার বাজেটের প্রশংসা করতে, কিন্তু আপনি দুর্নীতির রাস্তা বন্ধ করেন নাই, লুটপাটের রাস্তা বন্ধ করেন নাই, ব্যাংক দখল বন্ধ করেন নাই। ফলে আমরা জানি না এই বাজেটের কত টাকা জনগণের উন্নয়নে ব্যয় হবে, কত টাকা আপনার দলের নেতা কর্মীর পকেটে যাবে। বাজেটে জনগণের অর্থনীতির উন্নয়ন ঘটবে না বলেও দাবি করেন নেতারা। রুকনউদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম। অপহৃত হননি, আত্মগোপনে ছিলেন কুমিল্লার ছাত্র শিবির নেতা জিসান মিয়া। বিয়ের চাপ এড়াতে তিনি এই কাণ্ড ঘটিয়েছেন বলে ব্রিফিংয়ে জানিয়েছেন পুলিশ। ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জিসানকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্র শিবির। ছাত্র শিবির নেতা জিসান মিয়া গেল 11 জুন রাতে তিনি নিখোঁজ হয়েছেন জানিয়ে কুমিল্লার দাউদকান্দি থানায় জিডি করেন তার চাচাতো ভাই। পরদিন রাতে লাকসাম রেলওয়ে জংশন এলাকা থেকে জিসানকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় বলে দাবি করে তার পরিবার। ভর্তি করা হয় হাসপাতালে। এই ঘটনায় তদন্তে নামে পুলিশ। দুপুরে করা হয় ব্রিফিং। বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, বিয়ে এড়াতে আত্মগোপনে যান শিবির নেতা। ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় জিসান সহ 4 জনকে আসামি করে মামলা করা হয়েছে। এখন পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত 20/5/2026 তারিখে দাউদকান্দি থানাধীন জিসান, যিনি নিখোঁজ ছিলেন, তার ভাড়ার বাসায় ভিকটিম মেয়েটিকে জিসান মিয়া ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা বা প্রেগনেন্ট হয়ে যায় কনসেপ্ট করে। এরপরে জিসান মিয়া প্রধান মেয়েটিকে জোরপূর্বক বাচ্চা নষ্ট করার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয় সম্পাদক জিসান মিয়া। একই সাথে কুমিল্লা জেলা পশ্চিমের সাবেক সভাপতি তিনি। জিসানকে বহিষ্কার করেছে ছাত্র শিবির। তার সাথে কথা বলার সুযোগ না হওয়ায় আমরা আসলে ছাত্র শিবিরের পক্ষ থেকে স্পষ্ট আমাদের স্ট্যান্ডটা আমরা জানাতে পারছি না। তবে আমাদের বক্তব্য হচ্ছে এটা, যদি কেউ অন্যায়ের সাথে জড়িত থাকে, ছাত্র শিবির তার যে জায়গা আছে, তার যে স্বাস্থ্যমূলক ব্যবস্থা আছে, অবশ্যই সেটা ব্যবস্থা গ্রহণ করবে। হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেই জিসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। ছাত্র শিবিরের গুম ও অপহরণে নাটক সাজানো এবং ধর্ষণ সহ বিভিন্ন অপরাধ সংগঠনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্রদল। শনিবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রাত 9টায় শুরু হওয়া এই মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্র শিবিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। কুমিল্লার দাউদকান্দিতে তরুণীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে গ্রেফতার শিবির নেতা জিসান মিয়া প্রধান। রাতে জিসানের বিচার ও শিবিরের বিভিন্ন অপরাধের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক ও বর্তমান কমিটির শীর্ষ নেতারা। বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক ফায়দা নিতে এক এক সময় এক এক এজেন্ডা ঠিক করে জামায়াত। শিবির যে ভণ্ডামি করেছে, সেটি উৎপত্তি কোথা থেকে? শিবিরের যে আদর্শিক নেতা আবুল আলা মওদুদী, সেই মওদুদীর ইতিহাস থেকে আপনারা শুরু করবেন। আজকে পর্যন্ত জামাতের যতটুকু ইতিহাস, পুরা ইতিহাস ভণ্ডামির ইতিহাস। গুপ্ত কমিটিগুলোকে প্রকাশ্যে আনার আহ্বানও জানান ছাত্রদলের সাধারণ সম্পাদক। যদি সে এরকম একটি কাজ না করত, এরকম বিতর্কিত কাজ না করত, গুমের নাটক না করত, তাহলে আমরা জানতেই পারতাম না যে জিসান ছাত্র শিবির কেন্দ্রীয় সংসদের সহকারী আন্তর্জাতিক সম্পাদক। দেশ থেকে আমরা আবারও ছাত্র শিবিরকে অনুরোধ করব,
আপনারা আপনাদের সকল গুপ্ত কমিটি আপনারা প্রকাশ করুন। গ্রেপ্তার হওয়া ধর্ষক জিসানকে শিবির বহিষ্কার করেছে, কিন্তু তারা ধর্ষণ ও গুম হত্যার বিচার চায়নি। যখনই কোনো নাটক মঞ্চস্থ হয় তখন তিনি গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ওনার ভেরিফাইড আইডিতে তিনি নাটক মঞ্চস্থ করেন, মিথ্যা প্রোপাগান্ডা ছড়ান। ছাত্রদল সভাপতি অভিযোগ করেন, ৫ আগস্টের পর দেশে যত প্রোপাগান্ডা ছড়িয়েছে তার বেশিরভাগ হয়েছে জামায়াত আমিরের ফেসবুক থেকে। 5 আগস্ট রাত থেকে বলা হয়েছে ছাত্রদল বিএনপি নাকি 0% কন্ট্রিবিউশন রেখেছে। তারা সোশ্যাল মিডিয়ায় সেটি এস্টাবলিশ করার জন্য এমন কোন মিথ্যাচার প্রপাগান্ডা নেই। দেশি এবং বিদেশি ভোট বাহিনীর শক্তি নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল এবং সোশ্যাল মিডিয়া তারা নিয়ন্ত্রণ নিয়েছে। জিসানের অপরাধকে উল্টো দিকে মোড় দিতে জামায়াত আমির সহ তাদের মিডিয়া সেল ভুল ও মিথ্যা তথ্য ছড়িয়েছে বলেও মন্তব্য করেন রাকিব। ইসলামী ছাত্র শিবিরের সহ আন্তর্জাতিক সম্পাদক জিসান যদি নিজে গুমের নাটক না করত এবং সে যদি একটা নাটকের অবতারণা না করত, আমরা কিন্তু জানতে পারতাম না। আইমন সাজিদ, স্টার নিউজ, ঢাকা। বেপরোয়া কর্মকাণ্ডে আবারও আলোচনায় চট্টগ্রামের পুলিশ। এবারে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্থা এবং মারধরের অভিযোগ। এ ঘটনায় ৩ জনকে অভিযুক্ত করে মামলা করেছে পরিবার। তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেছে কোয়াব সহ ক্রিকেট প্রেমীরা। ঢাকা থেকে প্রিমিয়ার লিগ শেষ করে নিজ শহর চট্টগ্রামে ফিরছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান, কিন্তু ঘরের মাঠেই এই ক্রিকেটারকে পড়তে হলো চরম হেনস্থা আর নির্মমতার মুখে। শুক্রবার রাত 11:30 চট্টগ্রাম নগরীর লালখানবাজার ফ্লাইওভারের মুখে নাঈম হাসানের সিএনজি থামায় পুলিশ ও সাদা পোশাকের কয়েকজন ব্যক্তি। ক্রিকেটার পরিচয় দেওয়ার পরও কোনো কথা না শুনে তাকে জোরপূর্বক গাড়িতে তোলা হয়। নাঈম হাসানের অভিযোগ, পাইপ ও লাঠি দিয়ে নির্মমভাবে আঘাত করা হয় তাকে। এছাড়াও পরিচয় দেওয়ার পরও গলা চেপে ধরার অভিযোগও করেন তিনি। উনি যদি আমাকে বলতো আমি চেক করতে দিতাম, উনি চেক করে নাই। ওখানে উনি আমাকে সিএনজি থেকে আমি নামছিলাম, পরে আমাকে বলছে সিএনজিতে উঠো, আমি হচ্ছে চলে যাওয়ার জন্য উঠতে বলছে। আমি উঠার সাথে সাথে ঢুকে আমাকে গলা চিপে ধরবে, ওটা আমি জানতাম না। তখন আমি খুব ভয় পেয়ে গেছি। ওরা আমার ওখানে ব্যাগও চেক করে নাই, কিছু চেক করে নাই, ব্যাগগুলো নিয়ে আসছে থানায়। তখন ওসি আমাকে বলতেছিল, আমি ওনাকে পরিচয় দিছি। পরিচয় দেওয়ার পর উনি আমাকে বলতেছে চোখ নিচে নামাই কথা বল। এটা বলছে, সাথে সাথে ওনার মোবাইলে একটা কল আসছে। কল আসার পরে যখন কথা হয়েছে, এরপর বলতেছে ভাই আপনি বসেন। তখন ওরা শুট চেঞ্জ, ফার্স্টে কিন্তু অন্যরকম ছিল। আরেকটা জিনিস হলো ব্যাগ চেকটা, ওরা ব্যাগ চেক করতে বলে নাই, ব্যাগগুলো ওখানে ছিল সারা রাত, আমিও ওখানে ছিলাম। আমি আসার আগে প্রত্যেকটা জিনিস, আমার গ্লাভস, ব্যাট, হেলমেট, সব জিনিস, কাপড় চোপড় একটা একটা করে, একটা পিন থাকলে ব্যাগে সবগুলো বের করে ওদের সামনে দেখাইছি। তারপরে আমি ব্যাগটা নিয়ে বাসায় আসছি, যাতে বলতে না পারে যে আমার ব্যাগটা চেক করা হয়নি। জাতীয় দলের ক্রিকেটারের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর এমন আচরণে ক্ষুব্ধ ক্রিকেট মহল। ঘটনার পরপরই তৎপরতা দেখায় বিসিবি। প্রশাসন ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াব। এই ঘটনায় 2 পুলিশ সদস্য সহ 3 জনকে অভিযুক্ত করে নগরীর খুলশী থানায় মামলা করেছে নাঈম হাসানের পরিবার। আমরা এখন চাইছি যে এদের এই ঘটনা কেন ঘটালো, এটা প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হোক, তাদেরকে রিমান্ডে এনে। 12টা 21 এবং আপনার পুলিশের গাড়ি ছিল, পুলিশের গাড়িতে না তুলে ওকে সিএনজিতে তোলার কারণ কি? যারা এই কাজটা করেছে, যে 3-4 জন যে কাজটা করেছে, আমরা কবের পক্ষ থেকে চাই হচ্ছে যেন ওরা জনসম্মুখে এসে সবার কাছে মাফ। এই ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসনও। এরই মধ্যে অভিযুক্ত 2 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে, আটক করা হয়েছে অভিযুক্ত একজনকে। আমরা কারো পক্ষ নিয়ে কখনো পুলিশের সদস্যদের পক্ষ নিয়ে আমরা তদন্ত কমিটি করি না, নিরপেক্ষ তদন্ত কমিটি করা হয় এবং অলরেডি সাসপেন্ড করা হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ক্রিকেট প্রেমীদের। নাঈম হাসানের সাথে পুলিশের এমন আচরণ ক্ষোভ ছড়িয়েছে সারা দেশে। বিসিবি থেকে নাঈম হাসানের পরিবার সবাই চায় এর দৃষ্টান্তমূলক শাস্তি। তবে বড় প্রশ্ন, আসন্ন জিম্বাবুয়ে সিরিজে নিজের শতভাগ দিতে পারবেন তো এই ক্রিকেটার? যদি না দিতে পারেন, সেই দায় কি নেবে সংশ্লিষ্টরা? প্রশ্নটা তোলা রইল। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। কোস্টগার্ডের ধারাবাহিক অভিযানে অনেকটাই কোণঠাসা সুন্দরবনের বিভিন্ন বনদস্যু বাহিনী। চাঁদাবাজি, মুক্তিপণ সহ নানা অপকর্ম করতে না পারায় কোস্টগার্ড স্টেশনে হামলাও চালায় দুর্বৃত্তরা।
বাগেরহাটের মোংলার জয়মনের ঘোল এলাকায় ঘটে তেমনই এক হামলার ঘটনা। জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করার পাশাপাশি সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান চলছে বলে জানায় কোস্টগার্ড কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন নিবিড় সাহা, ছবি তুলেছেন কাজী জুয়েল। বাগেরহাটের মোংলার জয়মনির ঘোল এলাকায় কোস্টগার্ড স্টেশনে হামলা ও ভাঙচুর চালায় বনদস্যুদের একটি গ্রুপ। এতে আহত হয় কোস্টগার্ডের বেশ কয়েকজন সদস্য। কয়েক ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বাহিনীটি। কর্তৃপক্ষের দাবি, কোস্টগার্ডের সার্বক্ষণিক টহলের কারণে দস্যুতার সুযোগ না পাওয়ায় হামলা চালানো হয়। তারা অতর্কিত হামলা করে বসছে, বাট আপনারা দেখেছেন যে আমাদের রিএনফোর্সমেন্ট যখন গিয়েছে তখন কিন্তু আবার তারা উল্টা পিছু হটা শুরু করছে। তো এই সুযোগটাকে তারা কাজে লাগিয়েছে, বাট এই জিনিসগুলা তারা কোনো একটা সুযোগে করেছে মানে এই না যে ভবিষ্যতে এইগুলা করার সুযোগ তারা পাবে। আমরা এখন অত্যন্ত কঠোরভাবে থাকব। গেল 5 মাসে কোস্টগার্ডের সাফল্যের পরিসংখ্যানে রয়েছে 2টি বিশেষ অভিযান, যেখানে 42টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, অসংখ্য গোলাবারুদ সহ 39 জন বনদস্যুকে আটক করে সংস্থাটি। উদ্ধার করা হয় 41 জিম্মিকে। তবে সুন্দরবনে এখনও 6 থেকে 7টি জলদস্যু গ্রুপ সক্রিয় আছে। সুন্দরবনের মেইন সকল পয়েন্ট কভার করি। আর ডাকাতটা কি করছে, ওরা আপনার একদম প্রত্যন্ত কোনো জায়গা থেকে ওই 1-2 জেলেকে ওই ন্যারো খাল থেকে তুলে নিল। হয়তো সমস্যাটা কোথায় দেখেন, তুলে নেওয়াটা বড় সমস্যা না, ওটা আমরা উদ্ধার করে ফেলি। সমস্যা হলো যেই ব্যক্তিকে নিয়ে গেল সে কাউকে জানায় না। সুন্দরবনে আগে পুশিন হলেও এখন সেই সুযোগ একেবারেই নেই। সীমিত জনবল নিয়ে উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক চেষ্টা করছে কোস্টগার্ড সদস্যরা। অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড, 2টি অপারেশনের কারণে দৃশ্যপট পরিবর্তন হতে শুরু করেছে এই সুন্দরবনে। এ অঞ্চলে কোস্টগার্ডের সাফল্যের বিপরীতে আবারও মাথাচাড়া দিয়ে উঠতে যাচ্ছে অপরাধী চক্র। তবে কোস্টগার্ডের কড়া জবাব, কোনো ছাড় দেয়া হবে না, যে কোনো মূল্যে নিরাপদ রাখা হবে সুন্দরবনকে। নিবিড় সাহা, স্টার নিউজ, সুন্দরবন। দর্শক, দিনের শুরুটা অনেকেই করেন পত্রপত্রিকা পড়ার মাধ্যমে। তাদের জন্য আমাদের আজকের এই আয়োজন। পত্রপত্রিকার খবরাখবরগুলো আমাদেরকে জানাবেন আমাদের সহকর্মী রঞ্জু। সর্বাধিক পঠিত যে পত্রিকাগুলো রয়েছে তাতে কি কি শিরোনাম স্থান পেয়েছে রঞ্জু, জানতে চাই। আপনাকে ধন্যবাদ। স্টার নিউজের দর্শকদেরকে জানিয়ে দিতে চাই আজকে দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো কী কী রয়েছে বিভিন্ন গণমাধ্যমে। দেশের প্রথম সারির বেশ কিছু গণমাধ্যম আমি এর মধ্যে দর্শকদের জন্য খুলে রেখেছি। যারা দিনের শুরুটা করেন পত্রপত্রিকার পাতা উল্টে, তাদের জন্যই কিন্তু এই আয়োজন। আমি যে পত্রিকা খুলে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে রবিবারের দৈনিক প্রথম আলোর পাতায় যে কাগজে যেটা আপনারা দেখতে পাচ্ছেন হাতে, আজকে যেটা পাচ্ছেন সেই ভার্সনটা আমি খুলে রেখেছি আপনাদের জন্য এই পেপারে। সেখানে প্রধান শিরোনাম রয়েছে অর্থনীতির লক্ষ্য পূরণে যে বড় লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে সেইটা আসলে গুরুত্ব পেয়েছে। অর্থনীতির লক্ষ্য পূরণে বড় বাধা ভঙ্গুর ব্যাংক খাত, এটাকে তারা প্রধান শিরোনাম করেছে। এবং সেখানে বলা হচ্ছে যে ব্যাংক খাতে খেলাপি ঋণ 6,44,000 কোটি টাকা বা 35.73%, এবং এটাকে তারা গুরুত্ব দিয়ে তাদের প্রধান শিরোনাম করেছে। বাজেট নিয়ে আলোচনা হচ্ছে, আসলে বাজেট নিয়ে আরও বেশ কিছু শিরোনাম আছে, সেটা একটু আবার জানাতে চাই আপনাদেরকে। অর্থনীতির চিকিৎসায় দরকার সংস্কার, এটা বলেছেন জাহিদ হোসেন। তিনি অর্থনীতিবিদ এবং তিনি দেশের অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে তিনি গবেষণা করেন এবং এই সমস্ত বিষয়ে তিনি আলোকপাত করেন। অর্থনীতির চিকিৎসায় দরকার সংস্কার, এটা তিনি অভিমত দিয়েছেন। এসব বাজেট নিয়ে আসলে অভিমত, তবে একটা গুরুত্বপূর্ণ অভিমত দিয়েছেন গত অন্তর্বর্তী সরকারের যে অর্থ উপদেষ্টা ছিলেন, তিনি বলেছেন যে এবারের বাজেট জনতুষ্টিমূলক। সালেউদ্দিন আহমদ এই কথা বলেছেন। এইটা আসলে একটু আশাব্যঞ্জক মনে হয়। অনেকেই বলছিলেন, সরকারের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছিল যে জনসাধারণের যেন ভোগান্তি দূর হয়, সেইটাকে ফোকাস করে এবারে বাজেটটা করা হয়েছে। এই যে অভিমতটা
সালেউদ্দিন আহমেদের, এটা আসলে সেই বার্তাটাই আরও পাকাপোক্ত করে। গতকালকে কক্সবাজার গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে গিয়েছিলেন এবং 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী সেখানে, এবং সেইটাকেই প্রথম পাতায় শিরোনামে রেখেছে দৈনিক প্রথম আলো, এবং আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই, এরকম একটি আহ্বান তিনি জানিয়েছিলেন। দৈনিক প্রথম পাতায় আরও বেশ কিছু শিরোনাম আছে। আপনারা জানেন যে বিশ্বকাপ চলছে, বিশ্বকাপ ফুটবল চলছে, সেটাকে গুরুত্বে রেখেছে দৈনিক প্রথম আলোর প্রথম পাতায়। বলা হচ্ছে আশা জাগিয়ে শুরু যুক্তরাষ্ট্রের হোম ভেন্যুতে, তারা কিন্তু মানে 4-1 ব্যবধানে জিতেছে। এটা ব্যাপক, এখন পর্যন্ত যত ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপের সবচেয়ে বেশি গোল হয়েছে এই ম্যাচটাতে, এবং যুক্তরাষ্ট্র মোটামুটি প্যারাগুয়েকে তুলোধুনো করে জেতার যে ব্যাপারটা সেটা হয়েছে বলে মনে হচ্ছে। যা হোক, আরও 2 বড় দল মাঠে নামছে আজ, যেটা এর মধ্যে নেমে গেছে এবং সেটার ফলাফল আপনারা জেনে গেছেন। যে ব্রাজিলের ম্যাচটার কথা বলা হচ্ছিল, এবং ব্রাজিল এবং মরক্কো তারা খেলেছে একটু আগেই, সেটার ফলাফল জেনেছেন আপনারা। সেটা হচ্ছে 1-1 গোলে ড্র হয়েছে, এবং আফ্রিকার যেই অন্যতম একটি গুরুত্বপূর্ণ ফুটবল শক্তি মরক্কোর সাথে যেই হাড্ডাহাড্ডি লড়াই, সেটা আসলে অনেকেই ভেবেছিল যে অনায়াসে হয়তোবা ব্রাজিল, যেহেতু 5 বারের চ্যাম্পিয়ন, অনেকে ধারণা করেছিল যে মরক্কোর সাথে তারা অনায়াসে জিতে যাবে, কিন্তু সেটা হয়নি। প্রথমার্ধেই গোল খেয়ে যায় আসলে ব্রাজিল, তারপর ভিনিসিয়াস সেটাকে আবার সমতায় ফেরায়, তারপর আর কোনো ফলাফল ড্র হয়েছে, আর কোনো কিছু হয়নি। এই ছিল মোটামুটি বিশ্বকাপের খবর। বিশ্বকাপের প্রথম পয়েন্ট কাতারের, এটা একটা গুরুত্বপূর্ণ সুইজারল্যান্ডের সাথে রাতের যে খেলাটা ছিল, সুইজারল্যান্ড 1 এবং কাতার 1 গোলে সেটা সমতায় তারা একটা পয়েন্ট পেয়েছে, এবং বিশ্বকাপে এখন পর্যন্ত তাদের এটাই খুব সম্ভবত একমাত্র পয়েন্ট। তো এই ছিল দৈনিক প্রথম আলোর পাতা থাকা শিরোনামগুলো। আপনাদেরকে যদি আরেকটি গণমাধ্যমের চোখ রাখতে চাই, দৈনিক সমকালের যে পেপারটা আছে সেটাই আপনাদেরকে একটু শিরোনামগুলো একটু চোখ রাখতে চাই। বড় দল হতে গিয়ে জামায়াতে বিশৃঙ্খলা, এটা প্রথম পাতার প্রধান শিরোনাম লক্ষ্য করা যাচ্ছে। বড় দল হতে গিয়ে জামায়াতের বিশৃঙ্খলাটা লক্ষ্য করা যাচ্ছে। এর ভেতরে একজনকে বহিষ্কারের ঘটনাও ঘটেছে, সেটা আপনারা জানেন। যাই হোক, আরও শিরোনাম আছে, তারা জনগণের জন্য রাজনীতি করে না। প্রধানমন্ত্রী কক্সবাজারে গিয়ে বিরোধী দলের উদ্দেশ্যে এইটা বলেছেন, এবং সমকাল এটাকে তাদের লিডে রেখেছে। এবং আরেকটি শিরোনাম আছে, 82 কমিটির 72টি মেয়াদ উত্তীর্ণ। এটি বিএনপির যে আগের কমিটিগুলো ছিল সেগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এর মধ্যে আরও নতুন নতুন কমিটি আসতে শুরু করেছে, পূর্ণাঙ্গ কমিটি আসতে শুরু করেছে, সেটাকে শিরোনামে রেখেছে দৈনিক সমকাল। সরকারের সময় ফুরিয়ে যাচ্ছে বলা হচ্ছে, চট্টগ্রামে 11 দলের সমাবেশে সেখানে নেতারা বলেছেন। এবং অপ্রদর্শিত ব্যয়ের খোঁজে টাইম মেশিনে এনবিআর, এটাকে হচ্ছে বাজেটের অর্থ কিভাবে তারা যোগাবেন, এনবিআর কিভাবে যোগাবে সেটা নিয়ে একটি শিরোনাম রয়েছে, যে অপ্রদর্শিত আয়ের খোঁজে টাইম মেশিনে এনবিআর বিভিন্ন জায়গা থেকে অপ্রদর্শিত আয়গুলো খুঁজে বের করার চেষ্টা করছে। মানে তাদের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 9,38,000 কোটি টাকার যে বাজেট, তার মধ্যে 6 লক্ষের বেশি টাকা এনবিআরকে যোগাযোগ করতে বলা হয়েছে। তো এটার জন্য এনবিআর আসলে নানা উৎস খোঁজার চেষ্টা করছে, এটাই সমকালে গুরুত্ব পেয়েছে। মিষ্টি হেসে জবাব দিলেন ভিনির জবাব পেয়ে গেছে আসলে দর্শক, এরই মধ্যে ফলাফল এসে গেছে। এটা একটি আগের খবর ছিল, একটু আগের খবর ছিল, যেহেতু এটা হার্ড কপি আপনারা যারা দেখছেন সেটার। আর ক্রিকেটার নাইমকে মারধর, 4 পুলিশ সদস্য প্রত্যাহার, এবং এর মধ্যে আপনারা জানেন যে এই ঘটনায় সংশ্লিষ্ট থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এটাও আসলে আপডেট হয়েছে কিছুটা খবরটা। আর শেষ মুহূর্তে গোলে পয়েন্ট পেল কাতার। সুইজারল্যান্ডের সাথে যে ম্যাচ, কাতারে একটি খবর পাওয়া গেছে, সেটা আপনাদেরকে জানালাম। দৈনিক যুগান্তরের পাতায় কি সংবাদ আছে সেটা আপনাদেরকে একটু জানাতে চাই।
রাজস্ব আদায়ের কঠিন অঙ্ক প্রস্তাবিত বাজেট 2026-27 যে খবরটি রয়েছে, বাজেট নিয়ে বিভিন্ন সময় আলোচনা চলছে, সেই আলোচনা চলছে এবং চলবে। বাজেট পেশ করার পর থেকে এটা চলছে, বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে এবং বিভিন্ন মহলে কোথাও কেউ কেউ ইতিবাচক বলছেন, কেউ ব্যবসায়ী বান্ধব বলছেন, কেউ জনবান্ধব বলছেন, সাধারণ মানুষের বাজেট বলছেন, তৃণমূলের বাজেট বলছেন বিএনপির নেতারা। সেটা নিয়েই সংবাদ রয়েছে বিভিন্ন জায়গায়। আর চকরিয়া জনসভায় প্রধানমন্ত্রী বাজেট বাস্তবায়ন করে মানুষের ভাগ্য বদলাতে চাই, এটা বলেছেন প্রধানমন্ত্রী। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন। এর ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীও যোগ দিয়েছেন। নিজস্ব প্রসিকিউশন ইউনিট হয়নি 22 বছরেও, দুদক এখনও অসহায়, বিচার যুদ্ধ অন্যের হাতে। দুদকের যে বর্তমান অবস্থা সেটা নিয়ে শিরোনাম করেছে দৈনিক যুগান্তর। ক্রিকেটার নাইমকে পিটিয়ে থানায় নিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটাকে নিয়ে শিরোনাম করেছে তারা। এ বিষয়ে আপনাদের বলছিলাম একটু আগেই যে ওসিকে প্রত্যাহার করা হয়েছে। আর জামায়াত আমিরের 7 মেগা প্রকল্পে বরাদ্দ 37,000 কোটি টাকা, এটাকে শিরোনাম করা হয়েছে। জামায়াত আমিরের যে চট্টগ্রাম বিভাগের সমাবেশ ছিল, অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কিভাবে পালন করবেন, জামায়াত আমির এই কথা বলেছেন চট্টগ্রামের যে জনসভা ছিল সেটাতে। এবং মনে হচ্ছে সরকারি দলের প্রধান এবং বিরোধী দলের প্রধান একে অপরের সাথে ফোনে কথা বলছেন, এরকমটা মনে হচ্ছে। বিভিন্ন জনসভায় একজন এক পক্ষে একটু বলছেন বিরোধী পক্ষকে নিয়ে, বিরোধী পক্ষ আবার বলছেন যে অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কিভাবে পালন করবেন, এরকমটা মনে হচ্ছে। যাই হোক, শিরোনাম করেছে দৈনিক যুগান্তর, সেটাই আপনাদেরকে জানলাম। সঞ্চয়পত্রী মুনাফায় করের খড়গ, এটা নিয়ে গতকালকেও বেশ কিছু গণমাধ্যমের সংবাদ দেখছিলাম যে সঞ্চয়পত্র যে মুনাফাটা সেটার উপরে কর আরোপ করা কতটা যৌক্তিক। কারণ অধিকাংশ মানুষ সঞ্চয়পত্র যারা করে, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যারা আছেন, তারা যারা সঞ্চয়পত্রের এই বিনিয়োগটা করে, তারা সারা জীবন চাকরি করে, সেখানে সঞ্চয় হয়। যেই সঞ্চয়টা হয় অধিকাংশ টাকা দিয়েই সঞ্চয়পত্রে বিনিয়োগটা হয়ে থাকে এবং তাদের এই যে মিনিমাম একটা লভ্যাংশ থাকে, সেই লভ্যাংশের উপর অনেকে সংসার চলে। তো তার উপর যদি সেই মুনাফার উপর যদি মানে কর বসানো হয়, সেটা আসলে কতটা যৌক্তিক হয়, এটা নিয়ে বারবার গণমাধ্যমে প্রতিবেদন এসেছে। এবং বাজেট পরবর্তী যেই সংবাদগুলো এসেছে, অধিকাংশ সংবাদ দিয়ে এটা তুলে ধরা হচ্ছে। নিশ্চয়ই কর্তৃপক্ষ সেটা নিয়েও ভাবছে, পুনর্মূল্যায়ন হবে নিশ্চয়ই। আর প্রকাশ্যে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা, খুলনার রাঙ্গুনিয়া ও রাউজান সড়ক অবরোধ, বিক্ষোভ। এটা প্রকাশ্যে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা করা হয়েছে, এই সংবাদটা গুরুত্ব পেয়েছে। আর যুগান্তরের পাতায় এই ছিল মোটামুটি। দৈনিক আমার দেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। আমার দেশ, দুই দেশের বিবৃতিতে রহস্যময় ফারাক। দিল্লিতে বিজেপি বিএসএফের যে একটি সম্মেলন হয়েছিল, তার পরবর্তীতে তাদের যে প্রেস ব্রিফিংগুলো এক একজন এক এক রকমের কথা বলছেন এবং অমিত শাহর সাথে বৈঠক করেছে বিজেপি মহাপরিচালক। আর বিএসএফের পক্ষ থেকে কিন্তু এই মানে বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ তোলা হচ্ছে বিজেপি বিএসএফ বৈঠক নিয়ে। বিজেপি প্রতিনিধি দল ঢাকা ছাড়ার আগেই বাংলাদেশের পজিশন পেপার বিএসএফের হাতে চলে গেছে, কিভাবে সেটা গেল এ নিয়ে একটি মানে ব্যাপক প্রতিবেদন করেছে দৈনিক আমার দেশ, আপনারা দেখতে পারেন। এটার লাল কালিতে শিরোনাম আছে, আজ হতে পারে ইরান যুক্তরাষ্ট্র চুক্তি, তবে অনিশ্চয়তা এখনও কাটেনি। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চলছে এবং ট্রাম্প বারবার বিভিন্ন সময় তার এক্স হ্যান্ডেলে বিভিন্ন পোস্ট করছেন এবং যুদ্ধ শেষ হয়ে গেছে, আজকে চুক্তি হতে পারে, কালকে চুক্তি হতে পারে, বারবার এরকম কথা কিন্তু তিনি বলছিলেন। গতকালকে পাকিস্তান যে মধ্যস্থতাকারী দেশ, তারাও কিন্তু বলছিল যে আজকে তারিখটার কথা বলা হয়েছিল এবং খসড়া এর মধ্যে চূড়ান্ত হয়ে গেছে বলছিল এবং আজকে চুক্তি হতে পারে, সেটা জেনেভায় হতে পারে, এই পর্যন্ত খবর কিন্তু পাকিস্তান দিয়েছিল। এখন আজকে সেই দিন, দেখা যাক সেই চুক্তি কখন হয় এবং সেটার দিকে তাকিয়ে পুরো বিশ্ব, কারণ মধ্যপ্রাচ্য যুদ্ধের সাথে জ্বালানি তেলের দাম পরিস্থিতি ওতপ্রোতভাবে জড়িত, হরমুজ প্রণালী খোলা বন্ধ, এটা নিয়ে ব্যাপক চিন্তায় রয়েছে মানুষ। এবং অপহরণ নয়, নারী কেলেঙ্কারিতে আত্মগোপনে ছিলেন শিবির নেতা, এটা নিয়ে প্রতিবেদন করেছে কুমিল্লার যেই শিবির নেতা এবং তাকে বহিষ্কার করা হয়েছে দল থেকে। তার জন্য
মানে এই ঘটনাকে কেন্দ্র করে শাহবাগে মিছিল পর্যন্ত হয়েছে, বিরোধী দল ছাত্রদল কিন্তু এইটাকে ব্যাপকভাবে সামনে এনেছে এবং তারা মিছিলে বিষয়টাকে বারবার তুলে ধরেছে। চট্টগ্রামের ক্রিকেটার নাইমকে থানায় নিয়ে বেধড়ক পিটুনি এবং সেই ঘটনায় যে প্রভাব সেটা জানানো হয়েছে। ডেইলি স্টারের পাতায়, ডেইলি স্টার অনলাইনের পাতাটা আপনাদের সামনে খুলেছি এবং সেখানে যে ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলকে বাঁচিয়েছেন বলা হচ্ছে এবং মরক্কো ব্রাজিলের যে গ্যাপগুলো আছে সেটা খুঁজে বের করেছে বলে শিরোনাম করা হয়েছে এবং মরক্কোয় আগে গোল দিয়েছিল, খেলা দেখেছেন আপনারা যারা নিশ্চয়ই। ব্রাজিল ফ্যানরা অতটাও হতাশ না, কারণ ড্র হয়েছে ম্যাচে। আর ব্রাজিল মোটামুটি 90 বছরের যে বিশ্বকাপ ইতিহাস, তারা প্রথম ম্যাচে হারেনি, সেটাও ঠিক ছিল। মরক্কো গত 28 ম্যাচে হারেনি, সেটাও ঠিক আছে। মরক্কো এটা ছিল 29তম ম্যাচ, তারা কিন্তু হারেনি। মানে দুই পরিসংখ্যানই ঠিক আছে, কিন্তু ফলাফল আসেনি, এক গোলে ড্র, সমতা মানে পয়েন্ট ভাগাভাগি হয়েছে। আর গতকালকে কক্সবাজার সফর ছিল প্রধানমন্ত্রীর এবং অপোজিশন ট্রাইং টু ক্রিয়েট আনরেস্ট ওভার বাজেট, পিএম এই কথা বলেছেন এবং বাজেট নিয়ে তার বক্তব্য, বাজেটের যে ফলগুলো বিরোধী পক্ষ তুলে ধরার চেষ্টা করছে এবং এটা নিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে বিরোধী দল, এটা বলছেন প্রধানমন্ত্রী। এবং ক্রিকেটার, চট্টগ্রামের যে ক্রিকেটার নাইম হাসান, তাকে নিয়ে শিরোনাম রয়েছে অনলাইন ভার্সনে এবং আরও অন্যান্য বিষয়গুলোকেও তারা টাচ করেছে। আর ইন্ডিয়ার রোহিঙ্গাদের রেজিস্ট্রেশনের কথা বলা হচ্ছে এবং পুশিন ইস্যু শিরোনাম করেছে নিউ এজে। এবং আপনারা লক্ষ্য করছেন যে বিভিন্ন সীমান্তে যে ভারত থেকে পুশ ইন করা বাংলাদেশিদের বলা হচ্ছে যে পুশ ইন করা হচ্ছে বাংলাদেশিদের, বাংলাদেশ সীমান্ত দিয়ে আসা বেশ কিছু লোকজন বিভিন্ন সীমান্তে আটকে আছে। এই চিত্র সেটা দেখে মনে হচ্ছে যে কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকা যেটা, সেইখানকার 12 জন সেখানে অবস্থান করছিল, সেই চিত্রটাই মনে হচ্ছে এখানে গুরুত্ব পেয়েছে। মোটামুটি এই ছিল বিভিন্ন গণমাধ্যমে থাকা সংবাদগুলো, যেখানে গুরুত্ব পেয়েছে বাজেট পরবর্তী যে আলোচনা সেটা। আর অন্যতম গুরুত্বপূর্ণ সংবাদ যেটা রয়েছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী গতকালকে কক্সবাজারে সফরে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বেশ কিছু পথসভা, জনসভায় বক্তব্য রেখেছেন। তার আগে খাল পুনঃখনন কর্মসূচি সেখানে তিনি উদ্বোধন করেছেন, পাশাপাশি গাছ লাগানো কর্মসূচির উদ্বোধন হয়েছে সেখানে। আর বিরোধী দলের পাল্টাপাল্টি কথাবার্তা আছে। এই ছিল মোটামুটি বিভিন্ন গণমাধ্যমে থাকা সংবাদগুলো। আমরা আরও সংবাদ জানবো, আমাদের মূল স্টুডিওতে চলে যেতে চাই, সেখানে অপেক্ষায় আছেন তামান্না। রঞ্জু, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে পত্রপত্রিকার খবরাখবরগুলো জানাচ্ছিলেন। আরও কিছু খবর দর্শকদের জানাতে চাই। নিজ বাসায় ঢোকার পরেই গায়েব হয়ে যায় 5 বছরের শিশু ইব্রাহিম। বহু খুঁজেও 1 মাসেও সন্ধান মেলেনি তার। পরিবারের জিজ্ঞাসা, তাদের সন্তান কি হাওয়ায় মিলিয়ে গেল? বিষয়টি নিয়ে অন্ধকার আইন শৃঙ্খলা বাহিনীও। সাব্বির আহমেদের প্রতিবেদন। পল্লবীর বাসিন্দা মোহাম্মদ জসিম। বেলপুরি, ফুচকা ও ঝালমুড়ি বিক্রি তার পেশা। তার মাঝে এখন এক আকাশ শূন্যতা। ব্যবসা করতাম সবসময়, বাবা ব্যবসার মা লাগাই দিত, 1 মাস আমার বাবা আমার কাছে নাই। শিশু রামিসা হত্যার 5 দিন আগে গেল 13ই মে। পাশেই বন্ধুর বাসা থেকে 7:40 ভাড়া বাসার মূল গেট দিয়ে ভেতরে প্রবেশ করে ইব্রাহিম। বাড়ির মালিক ওমরও তখন বাড়িতে ঢুকছিলেন। ঠিক 10 মিনিট পরই একটি সিসি ক্যামেরার ফুটেজে শিশুর আর্তচিৎকার শোনা যায়। এরপর থেকেই যেন হাওয়ায় মিলিয়ে গেছে ছোট্ট শিশুটি। ওই দিনের রাত 12টা পর্যন্ত সিসি ফুটেজেও দেখা যায় ইব্রাহিম বাসা থেকে বের হয়নি। ঘটনার পর থানায় জিডি ও প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেও কোনো লাভ হয়নি। ঘটনার 18 দিন পর 2 জুন থানায় মামলা নেয় পুলিশ। বলতেছে, আম্মু আমার আজকে তোমার হাতের মুরগির রান্না অনেক মজা লাগে, তুমি আজকে আমার 5 টুকরা মুরগির মাংস দেবা। বাবা আমার আর মুরগির মাংস খাইতে পারে না। এতটাই বলি যে আমার সন্তান একদিন হলো হাসরের ময়দানে আমার কাছে আসবে, কিন্তু এদেরকে সেদিন হাসরের ময়দানে আমি ক্ষমা করবো না। আমার আর 2টা ছেলে মেয়ে আছে, আমি দেশে চলে যাবো, আমি আর শহরে থাকবো না। এতটুকুই বলি যে দুনিয়ায় গরিবের যখন বিচার নাই, একমাত্র আল্লাহর কাছে সঠিক বিচার পাবো হাসরের ময়দানে। প্রশাসন বা বড় লেভেলের ছেলে মেয়ে থাকলে আজকে
মুহূর্তের মধ্যে মাটি খুঁজে মাটির নিচে থাকলে বের করে নিয়ে আসতে প্রশাসন, কিন্তু আমাদের কোনো কদর মেলেনি। এ ঘটনায় বাড়ির মালিককে সন্দেহ করছেন পরিবার। বাড়িওয়ালা ওমর, শিথিল, সাজু আর হলো বিহারি আমান নেশার সাথে জড়িত, এবং হয়তো আমার ধারণা এরা টাকার বিনিময়ে হয়তো আমার সাথে ছেলেকে সরিয়েছে। মুখ না দেখানোর শর্তে ক্যামেরার কথা বলেন বাড়ির মালিক সাজু। ঠিক না, ওর গার্জিয়ান যদি ওভাবে টেক কেয়ার করতো তাহলে তো মিসিংয়ের কোনো কথাই ছিল না। ছোট বাচ্চাকে কেন একা একা ছাড়বে? 1 মাস কেটে গেলেও এ ঘটনায় কোনো কুল কিনারা করতে পারেনি পুলিশ। পল্লবী থানা পুলিশ চেষ্টা করছে বাচ্চাটিকে উদ্ধার করার জন্য, কিন্তু এখন পর্যন্ত আমরা বলার মতো ওইরকম কোনো অগ্রগতি এখন পর্যন্ত নাই। তাহলে কোথায় গেল ইব্রাহিম? দরজার সামনেই পড়ে আছে এই ছোট্ট জুতা জোড়া, শুধু নেই ইব্রাহিম। প্রায় 1 মাস অতিবাহিত হয়েছে, এখনো সন্ধান নেই ছোট্ট ইব্রাহিমের। পরিবারের অভিযোগ, তারা গরিব হওয়ায় ইব্রাহিমকে উদ্ধারের ব্যাপারে আগ্রহ নেই প্রশাসনের। তাদের চাওয়া দ্রুততম সময়ের মধ্যে ইব্রাহিমকে উদ্ধার করা হোক, ইব্রাহিম ফিরে আসুক তার মায়ের কোলে। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। লক্ষ্য ছিল তিস্তা সেচ প্রকল্প সংস্কার এবং সম্প্রসারণের মাধ্যমে রংপুর, দিনাজপুর, নীলফামারীর কৃষি অর্থনীতিকে চাঙ্গা করার। অথচ ৩৫ বছর আগে সমীক্ষাকে পুঁজি করে পানি উন্নয়ন বোর্ডের ১,৪৫২ কোটি টাকার এই প্রকল্প যেন অনিয়ম আর দুর্নীতির মহোৎসব। অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহারে ভেঙে পড়েছে বাঁধ এবং নালা। এতে সেচ তো মিলছেই না, উল্টো টাকা খরচ করে খালে পানি দিতে হচ্ছে কৃষকদের। প্রতিবাদ করায় হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। উত্তরের জীবনরেখা তিস্তা, কখনো দুকুল ছাপিয়ে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল, কখনো আবার পানির জন্য হাহাকার। উজান ভাটির এমন অসম পানি প্রবাহের শিকার রংপুর, দিনাজপুর সহ উত্তরবঙ্গের লাখ লাখ মানুষ। কৃষকদের সুবিধার্থে ২০২২ সালের ১,৪৫২ কোটি টাকার প্রকল্প নেয় তৎকালীন সরকার। ২০২৪ সালে বাস্তবায়নের কথা থাকলেও উল্টো মেয়াদ বেড়েছে ২০২৬ পর্যন্ত। এখন এই ক্যানেলে নিজে মোটর বসাইয়া আমরা পানি স্কিম ধান আবাদ করতেছি। সিমেন্ট উঠি যাচ্ছে, তলে নিচে বালু, কোনো রড নাই অথবা পাথর নাই, খালি বালু আর সাদাকের সিমেন্ট দিয়া সত্যি দিয়ে চলে গেছে। ক্যানেল আসা থাকলে তো আমাদের এই এলাকার লোকজন সবাই দেখা গেল যে সমস্যা হলে। এই প্রকল্প ঘিরে এখন অনিয়ম, দুর্নীতির অভিযোগ। দরপত্র অনুযায়ী দূর থেকে মাটি আনার নিয়ম থাকলেও খালের তলদেশ ও পাশের আবাদি জমির মাটি কেটেই চলছে খাল আর নালার বাঁধ সংস্কার। এতে পানির সামান্য চাপেই ভাঙছে বাঁধ ও নালা, নিজেদের অর্থ খরচ করে সেচ দিতে হচ্ছে চাষিদের। অ্যাকুয়ার থেকে ভেকু দিয়ে মানে ওই যে বাঁধের মাটি দিয়ে বাঁধকে বাঁধানো, এইটা কিন্তু সম্পূর্ণ অনিয়ম, এটা শিডিউলের বাইরে। খালি বালু দিয়েছে, ঢালি দিয়েছে, বালু দিয়েছে, ঢালি দিয়েছে, শেষ। এই পানির মধ্যে দেখা যায় ওই পানি ওই ক্যানেলে ক্যানেলে আছে, ভূত আর উঠবে না। এমন ভাবে মেরামত করে গেল, নালা মেরামতও হয় নাই, নালা ভাঙ্গি টাঙ্গি সবকিছু গুড়া মারা হয়ে আছে। পানি যে ছাড়বে তার আগে আগে ওটা ভাঙ্গি চুরি শেষ হয়ে গেছে, তাতে কোনো লাভ হয়নি, আমাদের বরং আরো ক্ষতি হয়েছে। এই নিয়ে আমরা কথা বলছি, দেখি আমাদের মানে হুমকি অনেক দিয়েছে। আর অন্যদিকে নিম্নমানের সামগ্রীর কারণে নির্মাণের কয়েক মাসেই ধসে পড়ছে সিসি ঢালাই। পার রক্ষায় জিও ব্যাগের পরিবর্তে ফেলা হয়েছে চটের বস্তা। এসবের প্রতিবাদ করায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও ঠিকাদারের লোকজনের হামলার শিকার হচ্ছেন স্থানীয়রা। এদিকে সেচ খালে পানি সরবরাহের সুবিধার্থে তিস্তা ব্যারেজের ভাটির প্রবাহ আটকে দেয়ায় ব্রহ্মপুত্রের মোহনা পর্যন্ত ৯০ কিলোমিটার পরিণত হয়েছে মরুভূমিতে। পানি সংকটে যখন নদী মরছে, তখন সেচ প্রকল্প সমুন্নত করার জন্য অর্থ ব্যয়টা এটা অপরিণামদর্শী প্রকল্প ছাড়া আর কিছু হতে পারে না। নদীকে মেরে দিয়ে যে প্রকল্প গ্রহণ করা হচ্ছে, তার যে আওতা বৃদ্ধি করা হচ্ছে, এটি আমরা মনে করি পরিবেশ বান্ধব কর্মসূচি নয়। অনিয়মের পাহাড় সম অভিযোগের বিপরীতে পুরনো ও দায়সারা বক্তব্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের। যে স্ল্যাবগুলো ভেঙে গেছে এটা আমরা দেখেছি, এটা কাজ করার পরে ঠিকাদারের যেগুলো ভেঙে গেছে সেগুলি আমরা ঠিকাদারের এখনো পারফরমেন্স গ্যারান্টি আছে, ডিফেক্ট লাইবিলিটি পার হয় না, ওইগুলি আমরা ঠিকাদারের কাছ থেকে ঠিক করে নিব। সবসময় মনিটরিংয়ে আছে। আমরা ঠিকাদারকে এই পর্যন্ত কোনো বিল প্রদান করিনি, মানে আমি যোগদানের পরবর্তীতে কোনো বিল প্রদান করিনি। আমাদের নজরে যদি কোথাও পড়ে আমরা অবশ্যই সেটা ঠিক করে নেই। প্রায় ১,৫০০ কোটি টাকার এই প্রকল্প ঠিকঠাক বাস্তবায়িত না হলে হুমকির মুখে পড়বে উত্তরাঞ্চলের কৃষি। এক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি তাগিদ তিস্তা অববাহিকার মানুষের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবক মুজিব আলীর মরদেহ ফিরেছে প্রায় ২৫ ঘন্টা পর। শনিবার রাত ৮টায় উপজেলার চাতলা চেকপোস্ট দিয়ে মরদেহ হস্তান্তর করে বিএসএফ। এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে মনু নদী পাড়ি দিয়ে ভারতীয় অংশে চলে যান মুজিব। সেখানে বিএসএফ গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিএসএফের পুশিন চেষ্টা ঘিরে থামছে না সীমান্ত উত্তেজনা। সীমান্ত সুরক্ষায় টহল ও নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। আরও খবর জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান তুষার। তুষার, সীমান্তে এখন কিরকম পরিস্থিতি বিরাজ করছে এবং বিজিবি কি বলছে, তাদের টহল পরিস্থিতি, নজরদারি বাড়ানো সবকিছু মিলিয়ে আসলে কেমন দেখছেন? জি আলিফ, চাঁপাইনবাবগঞ্জে গতকালকে একটি ঘটনা পর এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। মূলত গতকালকে চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার রক্ষণপুর সীমান্তে নওগাঁ ব্যাটালিয়নের অধীনে প্রায় রাত আনুমানিক 12:40 ভারতের বিএসএফ কর্তৃক প্রায় 15 জনকে নৌকা যোগে পুশিনের চেষ্টা করা হয়। তাৎক্ষণিক বিজিবি জানতে পারে এবং সেখানে প্রতিরোধ করে এবং পরবর্তীতে তাদেরকে শূন্যরেখায় নিয়ে যায়। প্রায় 2 ঘন্টা শূন্যরেখা থাকার পরে পরবর্তী আমরা বিজিবির সাথে কথা বলছিলাম গতকালকে এবং আজকে, তারা ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এখন পর্যন্ত তাদেরকে আর কোনো লক্ষ্য করা যায়নি বা তাদের উপস্থিতি আমরা জানতে পেরেছি বিজিবির মাধ্যমে, তাদেরকে দেখা যায়নি। আপনাকে জানা চাই, চাঁপাইনবাবগঞ্জে প্রায় সীমান্ত রেখাগুলো আমবাগান এবং নদীপথে হওয়ায় প্রায় এই জায়গাগুলোতে পুশিনের চেষ্টা করে ভারতীয় বিএসএফ। এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে প্রায় 184 কিলোমিটার এলাকা জুড়ে সীমান্ত রেখা রয়েছে। প্রায় সব জায়গাগুলোতে আমরা কথা বলেছিলাম। নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ 59 ব্যাটালিয়ন এবং 53 ব্যাটালিয়ন, পাশাপাশি নওগাঁ 16 ব্যাটালিয়ন এখন পর্যন্ত স্বাভাবিক অবস্থা রয়েছে। আপনাকে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত রেখাগুলো নদীপথ এবং আমবাগান হয়, সেই এলাকাগুলোর একটু দূরে এলাকাবাসীর অবস্থান। এলাকাবাসীর সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন বিজিবি যে সতর্ক অবস্থানে রয়েছে এবং টহল জোরদার করেছে, তার পাশাপাশি এলাকাবাসীও তাদেরকে সাথে সর্বাত্মকভাবে সহযোগিতার আশ্বাস দিচ্ছে। আমরা এলাকায় ঘুরেছি, এলাকাতে দেখেছি যে বিভিন্ন সময় বিজিবির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, তাদেরকে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। কোনো রকম এরকম পুশিনের মতন ঘটনা বা অপ্রীতিকর ঘটনা দেখলে তারা বিজিবি সদস্যকে জানাবে এবং বিজিবি সদস্যের সাথে আনসার ভিডিপির প্রায় 33 জন সদস্যকে নিযুক্ত করা হয়েছে। তারা যে কোনো প্রয়োজনে তাদেরকে আমরা জানতে পেরেছি। ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটার এলাকাকে ডেঞ্জার মৌসুম হিসেবে ঘোষণা করেছে প্রশাসন। নৌ দুর্ঘটনার ঝুঁকি থাকায় 15 মার্চ থেকে 15 অক্টোবর পর্যন্ত 7 মাস নৌ চলাচল বন্ধ থাকার কথা, কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকি নিয়ে ডেঞ্জার জোনের অভ্যন্তরীণ এবং দূরপাল্লার অন্তত 22টি রুটের বিভিন্ন পয়েন্টে চলছে ট্রলার এবং স্পিডবোট। প্রতিটি মুহূর্তে শঙ্কা নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের। নিষেধাজ্ঞা না মেনে এভাবেই ঝুঁকি নিয়ে উত্তাল নদী পার হচ্ছেন দ্বীপ জেলা ভোলার কয়েক লাখ মানুষ। জেলা থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াতের একমাত্র ভরসা নৌপথ। বর্ষায় ঝুঁকির মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। ফিটনেসবিহীন ছোট ছোট ট্রলার আর স্পিডবোটে মেঘনা তেঁতুলিয়া নদী পাড়ি দিচ্ছেন যাত্রীরা। এসব নৌযানের বেশিরভাগেরই নেই অনুমোদন, নেই লাইফ জ্যাকেট, লাইফ বয়া, ফায়ার ব্যাকেট ও অগ্নি নির্বাপন যন্ত্র। যারা যাত্রী আসতেছে তাদের জীবনের অনেকটা ঝুঁকি নিয়ে তারা এদিকে পারাপার হইতেছে। আলেকজান্ডার যাইতে বা নোয়াখালী যাইতে একটা সার্ভিস দরকার, তো ছোট ট্রলার দিয়ে আমরা যাই, কিন্তু ওটা দিয়ে যাইতে অনেক রিস্ক। মানুষ জিম্মি, কারণ যাইতে হবে, মানুষের তো আর অন্য কোনো পথ আছে, ইলিশা দিয়ে মানুষ আইসা তো আর ঘুরে তো অন্য পথে যাবে না। লস নাই করার কি আছে, ট্রলারে উঠতে হইব না। তুফান হয়েছে হঠাৎ, ইয়ে হয়েছে, কলিজা বুকুর কলিজা ভিডিও বাই না অনকা যাইতে হইব, আল্লাহ বাঁচাই না মানে। তবে অবৈধ নৌযান বন্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিআইডব্লিউটি এর কর্মকর্তা। আর উপজেলা প্রশাসনের নজর অভ্যন্তরীণ রুটে চলাচলের জন্য সুরক্ষা সামগ্রীর দিকে। এখানে সি ট্রাক কিংবা বড় লঞ্চ এগুলো চলবে, কিন্তু ছোট ট্রলার, ছোট স্টিল বডি, তারপর কাঠের নৌকা এগুলো চলার কোনো সুযোগ নেই, আমরা এগুলো অ্যালাউ করি না। একটু সতর্ক থাকলেই কিন্তু আপনার এই দুর্ঘটনাগুলো এড়ানো সম্ভব। পাশাপাশি যদি লাইফ জ্যাকেট থাকে কিংবা আধুনিক যে জিপিএস ট্র্যাকার যদি রাখা যায়, যে সে কোথায় আছে অটোমেটিক ট্র্যাকার দিয়ে খোঁজ পাওয়া যাবে। খুব ব্যয়বহুল না, হয়তো 1000-2000 টাকা লাগতে পারে, এগুলোর ব্যবস্থা করা যেতে পারে। শুধু আশ্বাস নয়, বাস্তবে অবৈধ নৌযান চলাচল বন্ধ করে
এসব রুটে সরকারি সি ট্রাক বা নিরাপদ নৌযান দেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ যাত্রীরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দর্শক, ঘড়ির কাঁটায় 8:07। এই মুহূর্তে নিশ্চয়ই অনেকে বেরিয়ে পড়েছেন বা বেরোনোর প্রস্তুতি নিচ্ছেন। তাদের জন্য আমরা ট্রাফিকের আপডেট জানাবো এবং দিনের শুরুতেই যদি সারা দিনের আবহাওয়া কেমন থাকবে সেটি একটু জেনে নেওয়া যায়, তাহলে যারা সারা দিনের বিভিন্ন সময়ে কোথাও বেরোনোর প্রস্তুতি নিচ্ছেন বা পরিকল্পনা করছেন তাদের জন্য সুবিধা হয়। সকালবেলা আকাশটা একটু মেঘলা ছিল। এই মুহূর্তে ট্রাফিকের আপডেট এবং আবহাওয়ার খবরাখবর আমাদেরকে জানাবেন আমাদের সহকর্মী রঞ্জু। তাবান্না, আপনাকে ধন্যবাদ। দর্শক, আজকে হচ্ছে রবিবার, সপ্তাহের প্রথম কর্মদিবস। যারা অফিসের উদ্দেশ্যে যাত্রা করছেন তাদের জন্য আজকে যে ট্রাফিক আপডেট এবং ওয়েদার আপডেট সবগুলোই জানিয়ে দিতে চাই। দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো এর মধ্যেই তামান্না বা অন্যান্যরা জানিয়েছে। আমি একটু যদি আইকিউ ইন্ডেক্সে আপনাদেরকে নজর কাটতে চাই তাহলে দেখতে পাবো যে আজকের সবচেয়ে পলিউটেড যে সিটিগুলো রয়েছে তার মধ্যে প্রথম অবস্থানে রয়েছে বাগদাদ। ইরাকের বাগদাদ শহর, সেটা সবার উপরে রয়েছে। সবচেয়ে পলিউটেড বাতাসের মান হিসেব করে এইটা করা হয়ে থাকে এবং সবচেয়ে পলিউটেড আজকে বাগদাদ। তারপরে রয়েছে ভারতের দিল্লি এবং পাকিস্তানের লাহোর রয়েছে 4 নম্বরে। আর ডেমোক্রেট রিপাবলিক অফ কঙ্গো, সেটার কিংশাসা, এইটা হচ্ছে 3 নম্বরে রয়েছে। বিভিন্ন সময় লক্ষ্য করা যায় যে ভারতের অন্তত দুইটা শহর থাকে। আমি দেখছিলাম যে প্রথম 10টার মধ্যে ভারতের 2টা শহর রয়েছে। ভারতের কলকাতা শহর রয়েছে 10 নম্বরে এবং দিল্লি রয়েছে কিন্তু একেবারে 2 নম্বরে বায়ুমান খারাপের দিক থেকে হিসাব করে। দুবাইয়ের যে বায়ুমান সেটাও কিন্তু আজকে খারাপ, 8 নম্বরে রয়েছে দুবাইয়ের যে ওয়েদার, যে বায়ুর মান সেটা রয়েছে। সেটা পলিউটেড সিটিগুলো দেখালাম। ক্লিনের সিটিগুলো আপনাদেরকে অল্প করে একটু দেখিয়ে দিতে চাই। বিশ্বের যে ক্লিনের সিটিগুলো, নরওয়ের অসলো সবচেয়ে ভালো বায়ুর মান এখন নরওয়েতে। এছাড়া থাইল্যান্ডের চাংমাই শহর রয়েছে 2য় নম্বরে। অস্ট্রেলিয়া শহরগুলো সবসময় থাকে, আমি লক্ষ্য করেছি। একেবারে সবচেয়ে ভালো বায়ুর মানের মধ্যে 10টি শহরের তালিকা যদি থাকে তার মধ্যে অস্ট্রেলিয়ার অন্তত একটি শহর থাকে, 2টিও থাকতে পারে। আমি একটু আপনাদেরকে দেখাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন 10 পর্যন্ত। 10 নম্বরে হয়েছে ক্রোয়েশিয়া। এছাড়া ডেট্রয়েট রয়েছে ইউএসের শহর 8 নম্বরে বায়ুমান ভালোর দিক থেকে। ইউক্রেনের কিয়েভ রয়েছে 5 নম্বরে এবং এটা ধারাবাহিকভাবেই তারা থাকছে। ক্যানবেরা, অস্ট্রেলিয়ার ক্যানবেরা 3 নম্বরে রয়েছে। আর যেই ভালো বায়ুর মানের খবরাখবর জানাছিলাম, ওয়েদার আপডেটটা যদি আপনাদেরকে একটু জানাতে চাই। আমরা যেহেতু আমরা ঢাকায় থাকি, ঢাকার এই মুহূর্তে ওয়েদার আপডেট এবং সারাদিন কেমন যাবে সেটা যদি আপনাদেরকে একটু জানাতে চাই তাহলে আপনাদেরকে দিনের পরিকল্পনা সাজাতে ভালো হবে। এখন সময় 8:11 লক্ষ্য করা যাচ্ছে এখন পর্যন্ত, বা এখন থেকে 9টা পর্যন্ত যে অবস্থা, তাতে মেঘলা আকাশ, বৃষ্টি হতেও পারে নাও হতে পারে। মানে বৃষ্টির কথা মাথায় রেখে আপনাকে কিন্তু বের হতে হবে। রেইনকোট, ছাতা, আপনি যদি জীবিকার প্রয়োজনে বাইরে বের হতে থাকেন তাহলে এই বিষয়গুলো আপনার সাথে রাখা জরুরি। 10টা পর্যন্ত যে অবস্থা তাতে মনে হচ্ছে যে 10টায় অন্তত বৃষ্টি থাকবে এবং তাপমাত্রা খুব বেশি পরিবর্তন হচ্ছে না, যদিও দিনের শুরুতে এখন 29 ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যাচ্ছে, বিকেল 4টায় 31 ডিগ্রি সেলসিয়াস এবং যেই দুপুর 1টা বা 2টা তখনও 31 ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা খুব বেশি বাড়বে না, কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু প্রবল এবং সকাল 10টা নাগাদ বৃষ্টি হতে পারে, সেটা 11টাতেও হতে পারে, 12টাতেও হতে পারে। মোটামুটি দুপুর 1টার আগে বৃষ্টি হবে, এটা মোটামুটি ওয়েদার আপডেট থেকে ধারণা করা যাচ্ছে। এরপর গিয়ে আবার বিকেলের দিকেও বৃষ্টি সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ মোটামুটি সারাদিনই অবস্থান করবে। এই ছিল মোটামুটি ওয়েদারের খবরাখবর। এবারে একটু ট্রাফিক আপডেটটা জানাতে চাই। শুরুতে বলছিলাম যে সপ্তাহের প্রথম কর্মদিবস। আমরা যেই ট্রাফিক আপডেটটা লক্ষ্য করছি, গুগল ট্রাফিক আপডেট, সেইখানে দেখতে পাচ্ছেন আপনারা অধিকাংশ সিগন্যাল পয়েন্টেই কিন্তু লাল লক্ষ্য করা যাচ্ছে। তার মানে হচ্ছে যানজট এরই মধ্যে শুরু হয়ে গেছে। যারা অফিসে যাবার জন্য বের হয়ে গেছেন তারা তো হয়তোবা বিভিন্ন রাস্তাগুলো যেখানে জ্যাম নেই সেগুলো আপনারা যদি একটু চিনে থাকেন তাহলে ওই সমস্ত রাস্তা ব্যবহার করলে সময় মতো অফিসে পৌঁছাতে পারবেন। এখনও অনেক সময় রয়েছে, কিন্তু প্রত্যেকটা পয়েন্টগুলোতেই মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে যে যানবাহনের
চাপ, সেটা মালিবাগের যে অংশটা সেটা আপনারা লক্ষ্য করছেন। মালিবাগের বিভিন্ন পয়েন্টে, মালিবাগের যে আবুল হোটেল এলাকায় জ্যাম রয়েছে, মগবাজার মোড়ে হালকা জ্যাম রয়েছে যদিও, বেলি রোডেও জ্যাম রয়েছে, কাকরাইল মোড়ে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। এইদিকে যানবাহনের চাপ বাড়বে মোটামুটি 8:30টার দিকে, কারণ মতিঝিলকে কেন্দ্র করেই মোটামুটি যারা আসা যাওয়া করেন এই পথটা বেশি ব্যবহার করে থাকেন। মতিঝিল এই মুহূর্তে ফাঁকা রয়েছে। আমি যে কারণে বলছিলাম যে 8:30টার পর গিয়ে মতিঝিলের ওই আশপাশের এলাকায় আরও বেশি জ্যাম বেড়ে যায়। একটু আশপাশের এলাকা থেকে একটু দূরে যদি চোখ ফেরে শাহবাগ এলাকায় মোটামুটি ভালোই যানবাহনের চাপ লক্ষ্য করা যাচ্ছে। যেই রাস্তাটা এলিফ্যান্ট রোডের দিকে চলে গিয়েছে সেখানে যানবাহনের এরই মধ্যে দীর্ঘ সারি লক্ষ্য করা যাচ্ছে। তো আপনারা যারা এই পথে চলাচল করবেন একটু সময় কিন্তু হাতে রাখতে হবে আপনাকে। আর মিরপুর রোডের খবরাখবর যদি দেখাই, গাবতলী থেকে মোটামুটি একেবারে ধানমন্ডি এলাকা পর্যন্ত এখন পর্যন্ত যানবাহনের চাপ এই দিকটায় একটু কম, কিন্তু অন্যান্য জায়গাতে জ্যাম রয়েছে। মিরপুর 10-এ এরই মধ্যে যানবাহনের চাপ শুরু হয়ে গেছে। মিরপুর 10 গোল চত্বরের চিত্র দেখতে পাচ্ছেন। মিরপুর 10 গোল চত্বরে যানবাহনের চাপ রয়ে গেছে, কিন্তু শেওড়াপাড়া কাজীপাড়া তুলনামূলক এই জায়গাটা ফাঁকা। পরবর্তীতে আপনারা যেই লক্ষ্য করছেন যে বিজয় সরণী মোড় বা এর আশপাশে যানবাহনের চাপ এর মধ্যে শুরু হয়ে গেছে। তেজগাঁও মোড় এই জায়গাটাতেও কিন্তু যানবাহনের চাপ রয়েছে। বসুন্ধরা সিটির সামনে যে কারওয়ান বাজার যেই মোড়টা, সেখানে যানবাহনের চাপ শুরু হচ্ছে। খুব বেশি যে যানবাহনের চাপ এখনই শুরু হয়ে গেছে এখানে এমনটা নয়, কিন্তু যানবাহনের চাপ থাকতে পারে। বৃষ্টি হলেও আপনাদেরকে কিন্তু সময়ের বিষয়টা মাথায় রাখতে হবে, এবং যারা দিনের পরিকল্পনা সাজাবেন এবং অফিসের উদ্দেশ্যে বা বিভিন্ন কাজে বের হচ্ছেন তাদের জন্য আবারও একটু মনে করিয়ে দেয়া, জীবনের প্রয়োজনে অবশ্যই আপনাকে পথে নামতে হবে বা কাজে বের হতে হবে। আপনি কিন্তু আপনার সাথে ছাতা আর রেইনকোট এই সমস্ত বিষয় যদি সাথে রাখেন তাহলে কিন্তু আপনার ভোগান্তিটা একটু কম হতে পারে। এই ছিল আমার কাছে ওয়েদার এবং ট্রাফিক আপডেট। চলে যেতে চাই মূল স্টুডিওতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তামান্না। রঞ্জু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই যারা আজকে দিনের পরিকল্পনা সাজিয়ে নিচ্ছেন তারা আপনার এই তথ্যে উপকৃত হবেন। দীর্ঘ নিষেধাজ্ঞা শেষে জাল নৌকা সহ মাছ ধরার সরঞ্জাম নিয়ে সাগরে নেমেছেন জেলেরা, যেমনটি আমরা বলছিলাম। তবে কাঙ্ক্ষিত মাছ মিলছে না বলে অভিযোগ রয়েছে তাদের। আরও খবর জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আদিল হোসেন তপু। মাছ ধরার যে প্রস্তুতি সেটি আসলে জেলেদের মধ্যে কেমন দেখছেন, এবং তারা যে প্রস্তুতি নিচ্ছেন সেই সঙ্গে দায়িত্বশীলদের আসলে কেমন পদক্ষেপ আপনি সেখানে লক্ষ্য করছেন? শুভ সকাল আলিফ। টানা 58 দিনের নিষেধাজ্ঞা শেষে নতুন উদ্যম নিয়ে সাগরে মাছ ধরতে যাওয়া শুরু করেছে জেলেরা। 15 এপ্রিল থেকে 11 জুন এই মূলত এই 58 দিনের অভিযান ছিল। এই সময় সাগরে যে ইলিশ সহ মাছের উৎপাদন বৃদ্ধি এবং প্রজনন নিশ্চিত করার জন্য এই অভিযানটি মূলত সরকার দিয়ে থাকে প্রতি বছর, এবং সেইটি মেনেই কিন্তু জেলেরা মাছ ধরা বন্ধ রাখে এবং তারা একরকম এই 58 দিন সময় পার করে। তবে এই অভিযান শেষ হওয়ার 3 দিনে অলরেডি ইতিমধ্যে বের হয়ে গেছে। আজকে ইতিমধ্যে অনেকগুলো ট্রলার যারা সাগরে মাছ ধরে তীরে ফিরতে শুরু করেছেন, তেমনই একটি ট্রলার এখানে অবস্থান নিয়েছেন। তারা সকালবেলা এসে সাগর থেকে এসে তারা ঘাটে মাছ ধরেছেন। তাদের এই সাথে একজনের সাথে আমরা এই কথা বলবো যে আপনারা তো সাগরে মাছ ধরে আসলেন, কত টাকার বাজার নিয়ে গেছেন এবং কত টাকা এসে মাছ বিক্রি করেছেন? আপনাদের লস হয়েছে না লাভ হয়েছে? 15 ধরেন 3 ব্যারেল তেল নিয়ে গেছি। 3 ব্যারেল তেল নিয়ে গেছি। 3 ব্যারেল তেল নিয়ে 3 দিন পর 3 দিন জাল বেয়েছি। 3 দিন পর আইসি, আইয়া মাছ বেশি 70,000 টাকার খরচ হয়েছে। 2.5 লাখ টাকা, 2.5 লাখ টাকা খরচ, 70,000 টাকার মাছ বেশি। আর সাগর উতাল বোতাল করে, সাগরে কোনো মাছ নাই, কোনো আনাজ নাই, উতাল বোতাল করে। মহাজন স্টাফ খুব ধরা আছে। আমরা শুনছিলাম এইখানকার একজন জেলে ভাইয়ের কাছ থেকে, তিনি বলছিলেন যে প্রায় 2.5 লক্ষ টাকার বাজার নিয়ে সাগরে গিয়েছেন, গিয়ে 3 দিন পরে এসে মাত্র 70,000 টাকা মাছ বিক্রি করেছেন। বলা যায় যে একটি বড় লোকসানের মধ্যে দিয়ে যাচ্ছেন তারা। একরকম হতাশ, কেন এক একটি ট্রলারে 15 থেকে 20 জন পর্যন্ত ভাগী থাকে। সেই তারাও কিন্তু একরকম যে মাছ বিক্রি করে যে লাভের কিছুটা পুঁজি নিয়ে তারা বাড়ি ফিরবেন সেটি আসলে হয় না। বলা যায় যে আবারও সেই ধার দেনা করেই কিন্তু আবারও আশায় বুক বেঁধে তারা কিন্তু মাছ ধরতে যাবে, মাছের আশায়। তো সব মিলে
যদি বলা যায় নদীতেও এই মুহূর্তে মাছ শূন্য বলা একরকম, সাগরও একই অবস্থা। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে সাগর কিছুটা উত্তাল হয় মাঝে মধ্যে থেকে, সেটি জেলেদের জন্য অনেকটা ঝুঁকি, কেন এইসব ট্রলারগুলোতে অনেক সময় ঝুঁকি নিরসন করার জন্য যে ধরনের লাইফ জ্যাকেট বয়া সেগুলো থাকে না, সেক্ষেত্রে সাগর এই সময় একটা ঝুঁকির মধ্যে থেকে যায়। তবে তারপরও জেলেরা আশায় বুক বাঁধে উপকূলের যে তারা সাগর এবং নদীতে মাছ পড়বে, সামনে যদি নদীর পানি বৃদ্ধি পায় এবং যেই সাগরে যদি মাছ পড়ে তাহলে হয়তো বা তাদের বিগত সময় যে ধার দেনাগুলো সেগুলো শোধ করে তারা নতুন রূপে তারা আবারও জীবন জীবিকা পরিচালনা করতে পারবে, এইটি তারা আশা পাচ্ছেন। অন্যদিকে মৎস্য বিভাগ বলছেন যে তারা এই বছরে 1,91,000 মেট্রিক টনের যে লক্ষ্যমাত্রা যদি মাছ পড়ে তাহলে হয়তো বা এটি পূরণ হবে বলে তারা জানিয়েছেন। তো ভোলাখাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আলিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভারী বৃষ্টি আর উজানের ঢলে পানি বাড়ছে নেত্রকোনা এবং শেরপুরের নদ নদীতে। যদিও এখন পর্যন্ত বন্যার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। এ নিয়ে আরও বিস্তারিত জানতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ ইমরান এবং শেরপুরের খবর জানাবেন মুরাদ হোসেন। শুরুতেই যেতে চাই নেত্রকোনায়, কি অবস্থা? পানি বেড়েছে, বিপদসীমার কত সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছে পানি, বিস্তারিত জানতে চাই। তামান্না, ধন্যবাদ আপনাকে। গত কালকে থেকে 24 ঘন্টায় প্রায় 12 ঘন্টায় কিন্তু বৃষ্টিপাত হয়েছে নেত্রকোনাতে। বিশেষ করে নেত্রকোনার যে পাহাড়ি অঞ্চল রয়েছে, যেটা সীমান্ত অঞ্চল বলি আমরা, কলমাকান্দা এবং দুর্গাপুর, সেই পাহাড়ে কিন্তু বৃষ্টি হয়েছে। আর পাহাড়ে বৃষ্টি হলে কিন্তু নদ নদীর পানি যথেষ্ট বেড়ে যায় নেত্রকোনাতে। আর বিশেষ করে নেত্রকোনার কলমাকান্দার যে কংস নদী রয়েছে, সেই কংস নদী, বুগাই এবং কলমাকান্দার উবদাকালী নদী, এই নদীগুলোতে কিন্তু পাহাড়ের যখন বৃষ্টিপাত হয় তখন কিন্তু পানি আসলে বৃদ্ধি পায়। আমরা আপনাকে জানিয়ে রাখি, এখন পর্যন্ত যদিও বৃষ্টিপাতের কারণে, ভারী বর্ষণের কারণে পানি বৃদ্ধি পেয়েছে, কিন্তু নেত্রকোনার সবকটি নদ নদী কিন্তু এখন পর্যন্ত বিপদসীমার নিচে রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পাশাপাশি এখন পর্যন্ত নেত্রকোনাতে বন্যার কোনো সংখ্যাও নেই বা সম্ভাবনা খুব তাড়াতাড়ি যে বন্যা হবে এমন কোনো সম্ভাবনার কথাও কিন্তু আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড বলেনি। যদিও নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বা বিপদসীমার নিচে যেহেতু এখন পর্যন্ত আছে, কিন্তু আসলে জেলেদের জন্য কিন্তু এটা একটা বিশাল সুবিধার ব্যাপার রয়েছে। নেত্রকোনার যে নদীগুলো রয়েছে, সেই নদীর পাশাপাশি খাল এবং বিলগুলোতে কিন্তু তারা মাছ ধরার একটা ব্যস্ত সময় পার করছে জেলেরা। যদিও নেত্রকোনার খালিয়াজুরির যে হাওর রয়েছে, খালিয়াজুরির হাওরে বা হাওর অঞ্চল যেগুলো রয়েছে নেত্রকোনা, সেগুলোতে কিন্তু 28 জুন পর্যন্ত কিন্তু মাছ ধরা বন্ধ রয়েছে। কিন্তু অন্যান্য যে অঞ্চলগুলো রয়েছে, সেগুলোর যে খাল রয়েছে, বিল রয়েছে, সেগুলোতে কিন্তু মাছ ধরাতে ব্যস্ত রয়েছে জেলেরা। এর পাশাপাশি নেত্রকোনার যে সব থেকে বড় আরো দু একটি নদী রয়েছে, মগরা নদী, তারপর আপনার ধনু নদী, সেগুলো কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নেত্রকোনার পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আমরা যখন কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলেছিল এই সময়টাতে পানি যতটুকু থাকার কথা, তার এখন যে পরিস্থিতিতে আছে, নেত্রকোনার যে স্লুইস গেট গুলো রয়েছে বা অন্যান্য যে বাঁধগুলো রয়েছে, সেগুলো কিন্তু সুরক্ষিত পরিস্থিতি রয়েছে। এখন পর্যন্ত লোকালয়ে বা জনপদে পানি ঢোকার কিন্তু আমরা কোনো খবর পাইনি। নেত্রকোনার যে 10টি উপজেলা, সেই 10টি উপজেলাই কিন্তু এখন পর্যন্ত সুরক্ষিত রয়েছে, আমরা যতটুকু তথ্য পেয়েছি। এই ছিল আমার কাছে নেত্রকোনার পানি উন্নয়ন বোর্ডের তথ্য এবং নেত্রকোনা নদ নদীর সবশেষ তথ্য। তামান্না, অসংখ্য ধন্যবাদ। এবারে একটু মুরাদের সঙ্গে কথা বলতে চাই। মুরাদ, নদ নদীগুলোর চিত্র কেমন দেখছেন? নদী ভাঙনের কোনো খবরাখবর রয়েছে কিনা? এখন পর্যন্ত যদিও বন্যার কোনো শঙ্কা নেই, তবুও জনভোগান্তি আসলে কতটুকু? না, যেমনটি বলছিলেন, নদ নদীর পানিগুলো কিন্তু গতকাল সকাল থেকে বৃষ্টি না থাকায় কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং কি পানিগুলো নিম্নাঞ্চলে নেমেছে, যার কারণে কিন্তু নিম্নাঞ্চলে আমরা দেখেছি যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অন্যদিকে যে নদীর তীরবর্তী যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু স্বস্তি নেমে এসেছে। তবে শেরপুরের যে তিন প্রধান নদীগুলো রয়েছে, প্রতিটি নদীতেই গতকাল পানি বাড়লেও কিন্তু 3টি নদীতে কিন্তু বিপদ সীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছিল। তার মধ্যে সোমেশ্বরী, মহারশী এবং কি চেল্লাখালী নদীতে কিন্তু অধিক পরিমাণে পানি বেড়ে যায় এবং কি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে চেল্লাখালী নদীতে 123 সেন্টিমিটার বিপদ সীমার উপর দিয়ে কিন্তু পানি গতকাল প্রবাহিত হয়েছিল, যার কারণে কিন্তু নদীর পার উপচে এবং কি নদীর বিভিন্ন জায়গায় বাঁধের ভাঙন দিয়ে, পূর্বের ভাঙন দিয়েই কিন্তু লোকালয়ে পানি ঢুকে, যার কারণে এই যে নিম্নাঞ্চল যেগুলো রয়েছে, বিশেষ করে একটা বিল এবং কি
বিল এবং কি নিম্নাঞ্চল, সেগুলোতে কিন্তু পানির একটি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি যে আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে অনেক জায়গায় কিন্তু এখনো কিছু পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে, তাদের বাড়ি মূলত বিলের ভেতরে হয়। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে আকাশ মেঘলা আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। যদি উজানে ভারী বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু আবারও ভয়াবহ বন্যা হওয়ার শঙ্কা রয়েছে। তবে বিশেষ করে শেরপুরের যে নদ নদীগুলো রয়েছে, এগুলো নদ নদীর পানিগুলো নির্ভর করে ভারতের মেঘালয় রাজ্যের যে পাহাড়গুলো রয়েছে, সেই পাহাড়গুলোর উপর নির্ভর করে। ভারতের যে মেঘালয় রাজ্যের উঁচু পাহাড়গুলো রয়েছে, সেই পাহাড়ের পানিগুলো কিন্তু শেরপুরের নদী দিয়ে প্রবাহিত হয়, যার কারণে কিন্তু ভরে যায় নদ নদী। তামান্না, এই ছিল শেরপুরে নদ নদীর সর্বশেষ। মুরাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, অতিরিক্ত বৃষ্টিতে নদ নদীতে পানি বেড়েছে, সেই খবরাখবর আমাদেরকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন। রাউজানে আবারও প্রকাশ্য দিবালোকে হত্যাকাণ্ড। আত্মীয়র বিয়েতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুল হক চৌধুরী। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ এবং বিক্ষোভ করেছেন স্থানীয়রা। আরও বিস্তারিত মামুনুর রশিদ ওভির রিপোর্টে। আত্মীয়ের বিয়েতে যোগ দিতে সকালে রাঙ্গুনিয়ার বাড়ি থেকে বের হয়েছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুল হক চৌধুরী। পথে রাউজানের পাহাড়তলির একটি ফার্মেসিতে ঔষধ কিনতে গেলে দুর্বৃত্তরা মুহুর্মুহু গুলি চালায় তার উপর। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। আকস্মিক এমন ঘটনার পর স্বজনরা ছুটে আসেন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে। প্রকাশ্য দিবালোকে এভাবে গুলি করে মেরে ফেলার নৃশংসতায় স্তব্ধ পুরো পরিবার। এটা ইনভেস্টিগেশনের পরে যেটা সঠিক তথ্য আসবে ওরাই প্রশাসনই করবে। এটা কেন ঘটলো, কিভাবে ঘটলো, এগুলো তো আমরা বুঝতে পারছি। ২৪-এর ৫ আগস্ট পট পরিবর্তনের পর যেন এক রক্তাক্ত জনপদে পরিণত হয়েছে রাউজান। গেল প্রায় ২ বছরে যেখানে ২৪টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, যার ১৬টি রাজনৈতিক হত্যাকাণ্ড। একের পর এক টার্গেট কিলিংয়ে এখন চরম নিরাপত্তাহীনতা আর আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। যখন এই ঘটনাটা সবাই শুনছে, হিন্দু মুসলিম সবাই রাস্তার মধ্যে নেমে গেছে, সবাই কান্নাকাটি করতেছে। আমরা রাঙ্গুনিয়াবাসী রোজনের উপর দিয়ে চলাফেরা করতেছে, আমাদের ভয় লাগতেছে। ওনার কুমারে গুলি করে, প্রথমে কুমারে উনি লুটিয়ে পড়ে, এরপরে ওনাকে মাথার মধ্যে গুলি করে, শরীরের বিভিন্ন স্থানে গুলি করে। হত্যাকাণ্ডের ঘটনায় এখনো মামলা হয়নি। পুলিশ বলছে কিলিং মিশনে অংশ নেওয়া ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। লোকজন এসে গুলি করে চলে গেছে। দ্বন্দ্বের এখনো এটা উদ্ঘাটন হয় নাই, তবে তদন্ত চলছে, উদ্ঘাটন হয়ে যাবে ইনশাআল্লাহ। মামলা হয়নি, মামলা হবে, পোস্টমর্টমে গেছে। এই নৃশংস হত্যাকাণ্ডের পর ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় জনতা। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাউজানের পাহাড়তলি এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এ সময় কয়েক ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। মামুনুর রশিদ ওভি, স্টার নিউজ, চট্টগ্রাম। জিআই পণ্য হিসেবে স্বীকৃতির 1 বছর পেরিয়ে গেলেও বাড়েনি মেহেরপুরের হিমসাগর আমের রপ্তানি। আর তাই অনেক শ্রম ও ঘামে হওয়া আমের বাম্পার ফলন এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বাগানীদের জন্য। তবে এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মেহেরপুরের আম চাষি সাইদুর রহমান 2016 সাল থেকে আম রপ্তানি করেন এই উদ্যোক্তা। নতুন করে আশা জেগেছিল মেহেরপুরের হিমসাগর আম জিআই স্বীকৃতি পাওয়ায়। তবে সেই আশায় গুড়ে বালি। ক্রেতার অভাবে ফলন ভালো হবার পরও রয়েছেন দুশ্চিন্তায়। একটা ভালো মানের আম তৈরি করতে গেলে আসলে ওটার পেছনে অনেক কস্টিং আছে, বাট সেই তুলনায় আমাদের যে সেল, এইটা রেটটা বরং আগে চেয়ে অনেক কমে গেছে। তো এই ক্ষেত্রে ফার্মাররা আসলে চরম বিপদে পড়েছে। সাইদুরের মতো অন্য বাগানীদেরও একই অভিযোগ। তাই রপ্তানির সুযোগ বৃদ্ধিতে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিও জানান তারা। আমাদের দাবি একটাই, যদি দেশে সরকার আমগুলো বাইরে রপ্তানি করে আমরাও সচল হতে পারবো, দেশেরও কিছু অর্থায়ন হবে। ঢাকাতে বেচলি হয় 35 না 40 না 30, এই দাম ছাড়া আমাদের আম বেচতে পারে না। আমের যা চাহিদা আর কি, আর যে দাম, এই দামে তো আমাদের আম বিক্রি করে আর কি পোষায় না। তবে এই বিষয়ে আশার কথা জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। আমরা এই মুহূর্তে 3 মেট্রিক টনের একটা রপ্তানি কার্যক্রম আমাদের চলমান আছে, এটা আমরা বৃদ্ধি করছি। এছাড়া রপ্তানির যোগ্য আম প্রকল্প আছে, সেই প্রকল্প থেকে আমরা
এখানকার কৃষকদের লিঙ্ক করে দিচ্ছি। বিদেশি অনেক বায়াররা আমাদের এখান থেকে আম নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে। গেল বছর 27 মে মেহেরপুরের হিমসাগর আম জিআই স্বীকৃতি লাভ করে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। প্রস্তাবিত বাজেটের ব্যয়, আয় ও ঘাটতি নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা সমালোচনা। এর বাস্তবায়ন কতটা চ্যালেঞ্জ হবে সেই প্রশ্ন আসছে ঘুরে ফিরে। শেষ পর্যন্ত ঋণের ভার বাড়বে নাকি খরচ কাঁটাছাঁটা হবে তা নিয়েও আছে প্রশ্ন। এসব উত্তর জানবো ফরহাদ হোসেন তালুকদারের বিশ্লেষণে। বৃহস্পতিবার 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এত বড় বাজেট বাস্তবায়ন নিয়ে আছে নানা আলোচনা সমালোচনা। এর মাঝে যে 7টি প্রশ্ন বড় করে দেখা দিয়েছে সেগুলো নিয়েই আজ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমি ফরহাদ হোসেন তালুকদার। 9,38,000 কোটি টাকা কি খরচ করতে পারবেন অর্থমন্ত্রী? এই প্রশ্নের জবাব জানতে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার ছিল 7,97,000 কোটি টাকা, কিন্তু শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে 6,31,000 কোটি টাকার কিছু বেশি। অর্থাৎ প্রস্তাবিত বাজেট ব্যয়ের মাত্র 79% বাস্তবায়ন হয়েছে। আমরা যদি গত কয়েক অর্থ বছরে একটু পেছনে ফিরে তাকাই তাহলে দেখতে পাবো যে বাজেট বাস্তবায়নের হার 80%-এর ঘরেই আটকে আছে। সেই হিসেবে বলা যায় এবারও হয়তো শেষ পর্যন্ত এমন ব্যয় হতে পারে। রাজস্ব আয়ের লক্ষ্য কি অর্জন হবে? এখানেই সবচেয়ে বেশি চাপের মুখে থাকবেন আমাদের অর্থমন্ত্রী। নতুন বাজেটে তিনি রাজস্ব আয়ের লক্ষ্য ধরেছেন 6,95,000 কোটি টাকা। এর মধ্যে রাজস্ব বোর্ডের টার্গেট দিয়েছেন 6,04,000 কোটি টাকা। যদিও চলতি অর্থ বছরের জুলাই এপ্রিল এই 6 মাসে রাজস্ব বোর্ড তার লক্ষ্যমাত্রার চেয়ে 1 লাখ কোটি টাকার বেশি ঘাটতিতে আছে। সেই হিসেবে আসছে অর্থ বছরে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে অন্তত 2,45,000 কোটি টাকা অতিরিক্ত আয় করতে হবে বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। এত বড় ঘাটতি কিভাবে পূরণ হবে? ঘাটতি পূরণে দেশীয় উৎসের চেয়ে বিদেশি উৎসের দিকে বেশি নির্ভর করছেন অর্থমন্ত্রী। কারণ সংশোধিত বাজেটে বিদেশি ঋণ ধরা হয়েছে 58,000 কোটি টাকা। এটা বাড়িয়ে প্রায় দ্বিগুণ করে নতুন অর্থ বছরের জন্য 1,09,850 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে দেশীয় উৎস থেকে নেওয়া হবে 1,27,000 কোটি টাকা, যার মধ্যে 1,12,000 কোটি টাকা নেবেন ব্যাংক থেকে। কিন্তু ব্যাংক থেকে কি এত ঋণ পাবেন অর্থমন্ত্রী? বর্তমানে ব্যাংকের যে ভঙ্গুর পরিস্থিতি এবং চলমান অস্থিরতা, তাতে এই ঋণ নেওয়াটা বেশ কঠিন হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে ব্যাংকগুলো বিপুল পরিমাণ খেলাপি ঋণে আক্রান্ত হয়ে আছে। এমন পরিস্থিতিতে সরকার যেহেতু এবারে বিনিয়োগ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে, সেক্ষেত্রে বেসরকারি খাতে ঋণের চাহিদা বাড়তে পারে। তখন সরকারের বেশি ঋণ চাহিদা বিনিয়োগ ব্যাহত করবে। তবে কি সরকার টাকা ছাপাবে? সম্ভাবনা একেবারে যে নেই তা বলা যাবে না, কারণ এর আগে আমরা দেখেছি অন্তর্বর্তী সরকার টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা করেছে। তারও আগের সরকারের সময় বাজেট ঘাটতি মেটাতে টাকা ছাপানোর খবর এসেছিল বিভিন্ন গণমাধ্যমে। তবে বর্তমান অর্থমন্ত্রী অবশ্যই স্পষ্ট করে বলে দিয়েছেন টাকা ছাপানোর দিকে তিনি যাবেন না। তাহলে কিভাবে মেটাবেন বিপুল এই ঘাটতি? দেশীয় এবং বিদেশি উৎসের উপরই নির্ভরশীল হতে হবে। কোনো কারণে যদি প্রত্যাশা অনুযায়ী এই দুই খাত থেকে ঋণ না মেলে, তখন হয়তো বাজেট কাটছাট করতে হবে। আর এই কাটছাটের খরচটা নেমে আসে উন্নয়ন ব্যয়েই। কারণ পরিচালন ব্যয় কমিয়ে আনা অতটা সহজ নয়, কারণ সেখানে সরকারের সুদ পরিশোধ ব্যয় থাকে, ভর্তুকির চাপ থাকে, সরকারি কর্মচারীদের বেতন ভাতা দিতে হয়। এখানে বাকি রাখার কোনো সুযোগ নেই। তাই তো উন্নয়ন ব্যয় কাটছাট করা হয়। 2025-26 অর্থ বছরের জন্য 2,30,000 কোটি টাকার ব্যয় পরিকল্পনা থাকলেও 30,000 কোটি টাকা কমিয়ে তা 2 লাখ কোটি টাকা করা হয়েছে। নতুন বাজেটে এত কর ছাড় কেন? স্থানীয়ভাবে উৎপাদিত টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল সহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদনে কর ছাড়ের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এছাড়াও নিত্যপণ্য সহ আরও অনেক খাতে কর ছাড় দেওয়া হয়েছে। এর ফলে কি হবে? এসব পণ্যের বিক্রি বাড়বে, তাতে করে ভোগ ব্যয় বাড়বে, আর সেই ভোগ ব্যয়ের উপর ভিত্তি করেই এবার অর্থনীতিতে চাঞ্চল্য ফিরিয়ে আনতে চান অর্থমন্ত্রী। নতুন অর্থ বছরে বড় রাজস্ব লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে এনবিআরকে, কিন্তু বিশাল এই লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। আর ঘাটতি পূরণে মাঝপথে অব্যাহতি তুলে নিলে আস্থা হারাবে সরকার। আরও বিস্তারিত মাজহার মাহবুবের প্রতিবেদনে। প্রত্যেক বাজেটেই রাজস্ব আহরণে বড় লক্ষ্যমাত্রা দেওয়া হয় এনবিআরকে, কিন্তু ঘাটতি থাকায় বছরের মাঝামাঝিতে কমিয়ে দেওয়া হয় লক্ষ্যমাত্রা। এরপরেও এনবিআরের পিছু ছাড়ে না ঘাটতি। বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এখন পর্যন্ত সবচেয়ে বড় ঘাটতি 2025-26 অর্থ বছরে। শুধুমাত্র লক্ষ্যমাত্রা কমিয়ে দেয়াই নয়, অধ্যাদেশ জারি করে সরকারকে কখনো তাৎক্ষণিক তুলে নিতে হয়েছে নানা অব্যাহতি। ভ্যাট শুল্ক বসাতে হয়েছে পণ্য ও সেবার উপর। 2025 সালের জানুয়ারিতে দুটি অধ্যাদেশেই
শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ায় সরকার, যার তালিকায় ছিল মোবাইল, ইন্টারনেট ও আমদানিকৃত ফলসহ শতাধিক পণ্য ও সেবা। নতুন অর্থবছরেও এনবিআরের সামনে ৬,০৪,০০০ কোটি টাকার বিশাল লক্ষ্যমাত্রা অর্জনে হোঁচট খেলে পুরনো পথেই সরকারকে হাঁটতে হতে পারে বলে শঙ্কা অর্থনীতি বিশ্লেষকদের। ঋণ নেওয়াটা এত সহজ না, কারণ বিদেশিরা আপনাকে ঋণ দেওয়ার আগে অনেক কিছু চিন্তা করে দিবে। বাজেট সহজে খুব বেশি জায়গায় কমাতে পারবে না, কারণ রাজনৈতিক সরকার প্রতিশ্রুতি আছে, মানুষ এক্সপেকটেশন আছে। তাহলে একটা রিস্ক থেকে যায়, তখন হয়তো আবার ওই করের জায়গাটায় কোনো আনএক্সপেক্টেড পরিবর্তন হয়ে যেতে পারে। আমরা এসআরও অথবা অন্যান্যভাবে কর নতুন করে আরোপ বা করের বোঝা বাড়ার সুযোগ হতে পারে। আমরা আশা করব সেটা যাতে আগামী 1 বছরের না হয়। তবে বিনিয়োগ বাড়াতে সরকারের নানামুখী ছাড়কে যৌক্তিক বলেই মনে করছেন বিশ্লেষকরা। উচ্চ টিডিএস হার কর কাঠামোর সাথে যায় না, তো যদি আমার টিডিএস হার কমেও দিনের শেষে যদি তার লাভ হয়, তাহলে আপনি তো লাভের উপর আয়কর পাবেনই। হঠাৎ করে না আবার কি পার্লামেন্টে গিয়ে এটা আবার কি ছাড়টা উইথড্র করে নেয় আর কি। সো যার ফলে একটা লং টার্ম আস্থার সংকট তৈরি হবে যে আমরা যে পলিসিগুলো নিই, পলিসিগুলো কনসিস্টেন্ট না, ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্ল্যান। এখন সরকার যখন এটা বাস্তবায়ন করবে, তখন ঠিকাদারকে দিবে টাকাটা। যদি আপনি পুরো টাকাটা খরচ করতে পারেন, ধরেন 1 লাখ কোটি টাকা যেটা অতিরিক্ত টার্গেট ধরেছে, 1 লাখ কোটি টাকা খরচ করতে পেলে সরকারের টেবিলেই তো আপনার ধরেন 15,000 কোটি টাকা ঢুকে যাবে। সকল সরকারি দপ্তর ও আর্থিক প্রতিষ্ঠান কিংবা লেনদেনের সঙ্গে রাজস্ব বিভাগকে সংযুক্ত করতে পারলেই ঘাটতি পূরণ সম্ভব বলে মত অর্থনীতিবিদদের। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। ব্যাংক লুটেরাদের বিচার নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। পাশাপাশি পাচারের টাকা ফিরিয়ে এনে ব্যাংকের দায় পরিশোধের দাবিও জানান তারা। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানানো হয়। এ সময় তারা অভিযোগ করেন, সম্প্রতি ইসলামী ব্যাংক নিয়ে জাতীয় সংসদে অসত্য তথ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, গভর্নর এবং মন্ত্রীর বক্তব্যের কারণেই গ্রাহকরা আমানত তুলে নিচ্ছেন বলে দাবি করে সচেতন গ্রাহক ফোরাম। অবিলম্বে ব্যাংকটিতে আস্থা ফিরিয়ে আনতে চেয়ারম্যানকে অপসারণের দাবি জানান তারা। যাদের নিকট থেকে ব্যাংক লুটেরা ও মাফিয়া দখল করেছিল তাদেরকে মালিকানা ফেরত দিতে হবে। প্রকৃত মালিক যারা আছে তাদের কাছে সত্যিকার অর্থে ব্যাংকটি নিরাপদ থাকবে। ব্যাংক লুটেরাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সহ বিভিন্ন ব্যাংক ফ্যাসিস্ট হাসিনা ও তার আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এস আলম সহ যারা লুট করেছে তাদের বিচার নিশ্চিত করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান নাকচ করে দেওয়ার পরও ট্রাম্প বলছেন রোববারই স্বাক্ষর হবে যুক্তরাষ্ট্র ইরান চুক্তি। সবার জন্য খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই দাবি করেছেন তিনি। তবে তার দাবির পরপরই ইরান আবারও নিশ্চিত করেছে রোববার কোনো চুক্তি সই হবে না। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী ট্রাম্পের এমন আচরণের নিন্দা জানিয়ে বলেছেন কোনো সমঝোতা স্মারকের সমঝোতা চূড়ান্ত হয়নি। চুক্তির ব্যাপারে ট্রাম্পের এই অতি আগ্রহকে ব্যক্তিগত প্রচারের উপলক্ষ আখ্যা দিয়ে সমালোচনাও করেছেন তারা। এর আগে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান জানিয়েছিল 24 ঘন্টার মধ্যেই একটি চুক্তি স্বাক্ষর করবে যুক্তরাষ্ট্র এবং ইরান। রাজধানী ইসলামাবাদে চুক্তি সইয়ের ডিজিটাল অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তবে এর পরপরই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান রোববার কোনো চুক্তি সই করবে না ওয়াশিংটন, তেহরান। তবে আগামী কয়েকদিনের মধ্যেই চুক্তি সইয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না বলেও জানিয়েছিলেন তিনি। যুদ্ধবন্ধে সমঝোতা স্মারক সইয়ের আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অভিযানের আশঙ্কা প্রকাশ করেছে ইরান। আর সেই শঙ্কায় উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রক্ষায় নতুন পদক্ষেপ নিয়েছে তেহরান। সিএনএনের দাবি, তেহরান পরমাণু স্থাপনায় প্রবেশের পথ বন্ধ করে দিয়েছে, গোপন সুড়ঙ্গ ধসিয়ে ফেলেছে এবং প্রবেশপথে মাইন ও বুবি ট্র্যাপ স্থাপন করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রোববার একটি সম্ভাব্য সমঝোতা স্মারক সই হতে পারে। সুইজারল্যান্ডের জেনেভা হতে পারে ঐতিহাসিক এই চুক্তি সইয়ের সম্ভাব্য ভেন্যু। তবে বিশ্লেষকদের মতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে সম্ভাব্য যে কোনো সমঝোতা বা চুক্তিতে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের ভবিষ্যৎ এখন অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।
স্বস্তির উল্টো পাশে যেমন সংখ্যা থাকে, তেমনি শান্তি আলোচনার মাঝেই নিজ মাটিতে মার্কিন অভিযানের শঙ্কা প্রকাশ করেছে তেহরান। আর সেই কারণেই উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সুরক্ষিত করতে ইস্পাহান পরমাণু কেন্দ্রের ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলো ইচ্ছাকৃতভাবে ধ্বংস করেছে ইরান, এমন দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান সুড়ঙ্গগুলোর প্রবেশপথ ধ্বংস করার পাশাপাশি সেখানে মাইনও পুঁতে রেখেছে। এর ফলে ভবিষ্যতে ওই এলাকায় প্রবেশ করে ইউরেনিয়ামের মজুদ উদ্ধার বা যাচাই করা আগের তুলনায় অনেক বেশি কঠিন, ঝুঁকিপূর্ণ ও সময় সাপেক্ষ হয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধের শুরুর দিকেই ইরানের পরমাণু মজুদ জব্দের ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প, আর সে কারণেই ইউরেনিয়ামের সুরক্ষায় তৎপর হয়েছে তেহরান। CNN-এর তথ্য অনুযায়ী চলতি বছরের মে মাসের মাঝামাঝি সময় ইরানের পারমাণবিক উপাদান জব্দের লক্ষ্যে বিশেষ সামরিক অভিযানের প্রস্তুতি নিয়েছিল মার্কিন বাহিনী। তবে সম্ভাব্য ঝুঁকি অত্যন্ত বেশি হওয়ায় শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করা হয়। বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে তেহরান দাবি করতে পারে যে ধ্বংসপ্রাপ্ত সুড়ঙ্গের ভিতরে থাকা কিছু পারমাণবিক উপাদান তাদের পক্ষেও আর উদ্ধার করা সম্ভব নয় এবং তা যাচাই করা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য কঠিন হয়ে পড়তে পারে। ইস্পাহানের ভূগর্ভস্থ সুড়ঙ্গ ধ্বংসের অভিযোগ সত্য হলে তা শুধু সামরিক নয়, কূটনৈতিক ও পারমাণবিক নজরদারির ক্ষেত্রেও বড় চ্যালেঞ্জ তৈরি করবে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।